এবং আমি যেটা বলেছিলাম শুরুতেই যে মেডিকেলের স্টোরি দিয়ে শুরু করব এবং মেডিকেলের স্টোরিটা যিনি বলবেন তাকেও আপনারা চেনেন। সেই অনেক আগে এসেছিলেন, মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ। আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার, তিনি হচ্ছেন আলিফ। এবং তারপরে যিনি আছেন তার নামটা আমি বলবো না, সরাসরি উনি এসে এই নামটা বলবেন। সুতরাং অপেক্ষা করতে হবে আপনাদের, রাইট? আমরা চলে যাব ঘটনায় এবং এই মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি আলিফের কাছে। আলিফ, ওয়েলকাম টু ভূত এফএম। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার ভূত এফএম এ নিয়ে আসার জন্য। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেকদিন পরে আসলাম আবার। তো রাসেল ভাই যেহেতু বললেন যে মেডিকেল স্টোরি, তো আমার কাছে যে মেডিকেল স্টোরিটা আছে সেটা আমার এক বড় ভাইয়ের ঘটনা। তার নিজের সাথে দেখা, নিজে মানে একদম নিজের সামনে চাক্ষুষ ঘটা এই ঘটনাটি ঘটে, তা আমি বাংলাদেশ একটি মেডিকেল কলেজের ঘটনা বলছি। ওকে, যারা আলিফকে চেনে তাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে আলিফের নামের আগে একটা আবার শব্দ আছে, সেটা হচ্ছে ডক্টর আলিফ। ডক্টর আলী। ওকে, ডক্টর আলিফ, আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে তার ঘটনায়। ওকে রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে বাংলাদেশের একটি মেডিকেল কলেজের ঘটনা। 1996 সালে আমার যে বড় ভাই আছে, জহির ভাই অবশ্যই শুনছে আজকে। জহির ভাইয়ের যখন ওই মেডিকেল কলেজে পড়তো তখনকার দিনের, যখন সে ফার্স্ট ইয়ারে পড়ে, অ্যানাটমি ডিসেকশন ল্যাবের ঘটনা দিয়ে স্টার্ট করছি। সেদিন অ্যানাটমি ডিসেকশন ল্যাবে তাদের ক্লাস চলছিল। তো নতুন একটি ডেড বডি আসছে, যেহেতু এটা গভর্নমেন্ট একটি কলেজ, শীতকাল রাসেল ভাই। তো নতুন গভর্নমেন্ট কলেজে নতুন একটা ডেড বডি আসছে। তো আহ, ওনাদের স্যার যে, সে আর কি একটা ওই ডেড বডিটা কেটে কেটে জাস্ট ভিসেরা গুলো বের করে দেখাচ্ছিল যে এটা এটা সেই ভিসেরা। এবং সবগুলো ডেড বডি ওখানে রাখা আছে, প্রায় 8-10টা ডেড বডি রাখা আছে। তো ওই রুমে ঢুকতে গেলে, রুমে ঢোকার পর ডেড বডি সবগুলাই দেখা যায় এবং এরপরে রুম থেকে বের হওয়ার কোনো আর রাস্তা নেই। তো ওই দিন ক্লাসে ওদের 3টা গ্রুপে ক্লাস হতো। তো ওনাদের ক্লাসে প্রায় 15-16 জনের মতো ছিল। তো ওই দিন প্রেজেন্ট ছিল 12 জন। তো 12 জন ওই ক্লাস করবারত অবস্থায় টিচার দেখাচ্ছে ভিসেরা বের করে এবং তারাও দেখছে। তো উনি একটু পেছনে ছিল এবং চোখ পড়ে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল, সেই ডেড বডিটা সে দেখে যে এটা পশ্চিম দিকে কাত হওয়া। পশ্চিম দিকে কাত হয় এবং পশ্চিম ডেড দিকে বডি কাত হওয়া, তারপরে ডেড বডি ঘুরে গেছে এরকম একটা মনে হচ্ছে। উল্টে আছে, আচ্ছা, ওকে। পশ্চিম দিকে কাত হয়ে আছে, মানে তার পিঠটা দেখা যাচ্ছে। তো ওর কাছে একটু অবাক লাগে এবং যেহেতু ডেড বডিকে সবাই একটু রেসপেক্ট করে, ও কি করে একটু সামনে যে ডেড বডিটা প্লেস করে স্ট্রেচারে আবার আপনার উপর দিয়ে কাপড়টা দিয়ে দেয়। আবার ক্লাস যথারীতি সেরকম ক্লাসটা ফলো করতে থাকে এবং কিছুক্ষণ পর আবারও মানে ভুল বশত বা বলবো ইচ্ছা করি কি তাকালো নাকি, চোখ দিয়ে যখন পশ্চিম দিকটা চোখ পড়ে, তো তখন দেখলো যে ডেড বডিটা আবারও রাসেল ভাই ওই পাশটায় উল্টা হয়ে আছে পশ্চিম দিকে। ওর কাছে খুব অবাক লাগে এবং আহ, ওই ডেড বডিটা, এটা একটু ফানি ঘটনা, ওই ডেড বডিটা ঠিক করে ক্লাস শেষ হওয়ার পর ওই সেই প্রফেসরের কাছে যায়। ওই কাছে মানে ওই স্যারের কাছে জিজ্ঞেস করে, স্যার আমাদের বডিতে এমন কোনো ফিজিওলজিক্যাল ঘটনা মানে কিছু হতে পারে যে একটা ডেড বডি অটোমেটিক উল্টো হয়ে যাবে? ওর স্যার বলে যে তুমি আমার রুম থেকে বের হয়ে যাও, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তুমি আমার রুম থেকে বের হয়ে যাও এবং আগামী 1 সপ্তাহ কোনো ধরনের ক্লাস রিলেটেড মানে কথাবার্তা একজন তুমি আমার মেডিকেল রুমে বলতে স্টুডেন্ট, আসবে না। একজন মেডিকেল স্টুডেন্ট এই ধরনের কোশ্চেন করলে আসলে খুবই অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাওয়ার কথা, রাইট? তুমি আমার রুমে আর আসবা না। এইটা শোনার পর তো বলে, এটা আবার কেন আমাকে রুমে যেতে মানা করে দিল? এটা আসলে আমি কি ভুল দেখলাম? কিন্তু ওর কাছে যেটা মনে হলো যে আমি তো নিজের হাতে ঠিক করলাম, রুমে ঢুকলাম, ঢুকার পরে সবগুলা ডেড বডি ফ্ল্যাট ছিল এবং উপরে কাপড় ছিল। ক্লাস অবস্থায় কেউ ওখান থেকে সরে গিয়ে ডেড বডি টাচও করে নাই। তাহলে এটা কি অটোমেটিক হয়ে গেল নাকি? মানে ও অলমোস্ট স্যারের কাছে কোশ্চেন জিজ্ঞেস করে বোকা হয়ে গেল। তো এই এরপরে আরো ক্লাস হয়েছে, তেমন কিছু ঘটে নাই। ঠিক 15-20 দিন পর তো সব ছুটি, রোজার ছুটি, ঈদের ছুটি আর কি, ক্রিসমাসের ছুটি সব একসাথে শীতকালীন ছুটি কাটাতে যাবে। তো 29 তারিখ আপনার 1996 সাল 29শে ডিসেম্বর, ওই দিন রাতের ঘটনাটা ঘটে হচ্ছে ওনারা নর্মালি ওনার রুমের মধ্যে 6 জন রুমমেট ওনারা, উনি সহ। তো আগেই টিকিট কেটে অনেকে চলে গেছে। তো ওনার আর দুটো ফ্রেন্ড ছিল, জয় আর আব্বাস। জয় ভাইকে আমি খুব পার্সোনালি চিনি। জয় ভাই এবং আব্বাস ভাই দুইজনই ছিলেন ওনার সাথে এবং জহির ভাই তো ছিলই। তো পুরা কলেজ বন্ধ, ওরা কি করলো, ছাদে যে মানে আড্ডা টাড্ডা দিবে এরকম প্ল্যান করলো আর কি, চা নাস্তা খাবে। তো উপরে গেল, রাতে 10টা-11টার দিকে আড্ডা দিচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে জহির ভাই হাতের মধ্যে একটা সিগারেট ধরিয়ে
চলে গেল দক্ষিণ দিকে। হোস্টেল থেকে আবার অ্যানাটমি ডিসেকশন ল্যাবের ভিউটা একদম ক্লিয়ার। ওকে। উপর থেকে জানালা দিয়ে পুরোপুরি দেখা দেখা যায়, যায়। একদম আচ্ছা। ক্লিয়ার। তো জহির ভাই চোখ মানে দিয়ে দেখতে দেখতে কেমন মনে হচ্ছে যে ভীতি, মানে ভয় পাচ্ছে উনি, কেমন জানি লাগছে। তো এর ভয় লাগার কারণ কি? মানে একটা ক্রিপি ভাব হুম। যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে বা কিছু একটা ঘটবে, হুম। এরকম মনে হচ্ছে। ঠিক আগ মুহূর্তে এটা কি কেমন যেন একটা টের পাওয়া যায় ভেতরে যে মনে এটা হচ্ছে ঘটতে পারে। হার্টবিট হঠাৎ করে বেড়ে গেল, হুম, যে হুম, হুম। কিছু একটা ঘটছে, একটু তাকায় থাকি তো ওইদিকে। রাইট। তো তো এই জায়গায় আপনার কিছুক্ষণ পরে জয় ভাইও যোগ দিল, এবং আব্বাস ভাই যেহেতু পরের দিন সকালবেলা ওনাদের লঞ্চ, তো ওখান থেকে সে বলল যে না, আমাকে পরের দিন যাইতে হবে ঢাকার বাইরে, ঢাকার দিকে ঢাকা ওই সাইডে যেতে হবে, আমি যাই ঘুমাতে। ওইখান থেকে আব্বাস ভাই সরে পড়লো এবং ওনারা দুইজন ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়তে পড়তেই রাত তখন বাজে হচ্ছে 11:30। এমন সময় হঠাৎ করে অ্যানাটমি ডিসেকশনে একটা বাতি জ্বলে উঠলো একা একাই। হঠাৎ। আচ্ছা। বাতি জ্বলে উঠলো এবং এইটা দেখার পর থেকে ওনারা মোটামুটি সিরিয়াস হয়ে যায়। কারণ এর আগেই ঘটনাটা জয় ভাইকে শেয়ার করেছিল হুম, হুম। জহির ভাই, যে এরকম একটা ঘটনা উনি নিজে চাক্ষুষ দেখেছে। হুম, তো জয় ভাইয়ের সাথে বলে ঠিক আছে, তোর সাথে আমি থাকবো, দেখি কি হয়। হুম। রাত 2টা পর্যন্ত ওরা ছাদের মধ্যে থাকে। ঠিক 2:45টার দিকে, গভীর রাত তখন, চারদিকে অন্ধকার। 1996 সাল রাসেল ভাই। হুম, হুম, হুম। মোবাইলের যুগ তো দূরের কথা, হুম, ইন্টারনেট যুগ তো দূরের কথা, সবাই ঘুম। হুম। হসপিটাল যেহেতু লাইট জ্বলছে, বিভিন্ন ফ্লোরে ফ্লোরে লাইট জ্বলছে। তো হঠাৎ করে চোখ পড়লো, একটা লাইট হঠাৎ করে বার্স্ট করলো, ফুটে গেল। ওখান থেকে একটা লাইট ফুটে যাওয়ার পরে আলো কিন্তু একটু কম লাগছে, কিন্তু এই যে আলো জ্বলছিল এতক্ষণ ধরে রাসেল ভাই, ভিতরে কোনো ধরনের মুভমেন্ট নাই, কেউ হাঁটছে না, লাইটটা অটোমেটিক জ্বলে আছে। একটু ডিফারেন্ট লাগলো। আর যখন একটা লাইট বা একটা বাতি ফেটে গেল, ওরা কি করলো, ভয়ে রুমে গিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়লো। শীতকাল, রাত তখন 3:30 বাজে। হঠাৎ করে দরজায় নক আসলো এবং দরজা খুলে ওনাদের মধ্যে যে আব্বাস ভাই যে আগে ঘুমিয়ে পড়েছিল সেই দরজা খুলে, কারণ ওনার ঘুম একটু আপনার পাতলা। পাতলা। হুম, হুম। উনি দরজাটা খুললো এবং দরজা খুলে দেখলো যে অন্য রুমের ছেলেরা বলা বলি করছে, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, অ্যানাটমি ল্যাবে কি জানি ঘটেছে। তো ওরা সবাইকে নিয়ে অ্যানাটমি ল্যাবের দিকে গেল। ল্যাবের দিকে যাওয়ার পরে যেই জিনিসটা ঘটলো রাসেল ভাই, ওইটা আপনার পুরো প্লট চেঞ্জ করে দিবে। দেখলো যে ওই ল্যাবের যে ইনচার্জ শফিক ভাই, হুম, হুম। সে, ওনারা শফিক চাচা বলতো আর কি, তো শফিক চাচা মাটিতে পড়ে আছে এবং পশ্চিম দিকের যে ডেড বডিটা রাখা ছিল সেটা নাই। পশ্চিম দিকে ডেড বডিটা কোথায় গেল তাহলে? হুম, হুম। যে ডেড বডিটা ওই স্ট্রেচারে পড়া ছিল, এবং একটা সময় ওই কয়েকদিন আগে যেই ডেড বডিটা সে একটু ঠিক করে দিয়েছিল বা কাজ হয়েছিল, মানে একটা অ্যাবনর্মাল মুভমেন্ট দেখেছিল যে ডেড বডিটার, হুম, ওইটা হুম। নাই। আর এদিকে পড়ে আছে শফিক ভাই। তো শফিক চাচা পড়ে আছে, জিনিসটা কেমন না? তো ও আর ওখানে দেরি না করে এখান থেকে চলে আসে। এবং যেহেতু পরের দিন ওদের ট্রান্সপোর্ট ছিল, বাড়ির দিকে সবাই রওনা দিবে। তো এরপরে যখন খবর পায়, খবর আসে যে ওই যে শফিক চাচা পড়েছিলেন, তার মৃত্যুটা রাসেল ভাই নরমাল ছিল না, আরে অ্যাবনর্মাল ছিল না, নরমাল ডেথ ছিল। তাহলে মানে এইটাই খুব হ্যাঁ, অস্বাভাবিক একটা ব্যাপার যে যদি ওরা চিন্তা করেছিল যদি ডেড বডিটা কেউ চুরি করে তাহলে ওনাকে তারা ইনজুর্ড করে বের হবে। এক্সাক্টলি মানে আপনারা কি যারা শুনছেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সিওর। মানে ডেড বডিটা ওখানে নেই এবং সেইখানে একজন ভদ্রলোক তিনি যে হচ্ছে ইনচার্জ ছিলেন সে যিনি পড়ে আছে ইনচার্জ ছিলেন তিনি পড়ে আছেন এবং তাকে কেউ আঘাত করে নাই বা এরকম কোনো কিছু করে নাই। তার তিনি মানে মারাই গেছেন। কিন্তু মৃত্যুটা হয়েছে নরমাল। নরমাল। এবং কিভাবে মৃত্যু হয়েছিল তার? ওইটা ওনার কিভাবে মৃত্যু হয়েছে সেটা কেউ দেখেনি। ওই পাশেই তো আপনার ইমার্জেন্সি ছিল। তো হুম, ওখানকার যে দারোয়ান সে বাড়ি দিতে, দিতে আসে এবং সামনে এসে দেখে যে উনি পড়ে আছে। একটা শব্দ হয়েছিল কিন্তু এটা সে ওভারলুক করে গেছে। এখন ওই শব্দই কি উনার মৃত্যুর কারণ হতে পারে বা কিছু? যখন ডক্টররা বলল যে উনার হার্ট অ্যাটাক হয়, এক্সাক্টলি আমি সেটাই বলছিলাম। হার্ট হ্যাঁ। অ্যাটাক হওয়ার কারণেই উনার মৃত্যুটা ঘটে। এ তো এইটা শোনার পরে যখন জহিরও বলল যে এইটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল ঘটনাটা। একদম, একদম, একদম। মানে এটা ডিফারেন্ট হয়ে খুবই, গেল খুবই যে ডেড মানে মানে বডিটা হারিয়ে গেছে। হুম, হুম, হুম। যদি কেউ চুরি করতে আসে তাহলে হয়তো ওনাকে ইনচার্জ জখম করে হ্যাঁ, যাবে, যিনি ইনচার্জ তাকে কিছু না কিছু করবেই। করবেই। হ্যাঁ, তো ওনার মৃত্যুটা নরমাল এবং ডেড এক্সাক্টলি। বডিটাও নাই। তারপরে? জিনিসটা অনেকগুলা কোয়েশ্চেন করে গেছে। তো নেক্সট ডে যখন রাসেল ভাই এর পরে তো মনে করেন ওরা থার্ড ইয়ার, মানে মেডিকেল স্টুডেন্টরা 1.5 বছর পর নিজেদেরকে থার্ড ইয়ার স্টুডেন্ট বলে। তো আস্তে আস্তে মানে আগাতে থাকে, তখন অ্যানাটমি ডিসেকশন ল্যাবের দিকে আর যাওয়া পড়ে না। ফাইনাল ইয়ারে যখন উনি
তখন মুন্নি নামের একটা মেয়ের কাছ থেকে সে একটু কিছু ঘটনা পায়। ঘটনাটি পায় এভাবে যে ওই কমন ক্যান্টিনের পাশে দিয়ে হাঁটে যাচ্ছিল। তো কিছু মেয়েগুলা ঘটনা বলছিল যে অ্যানাটমি ল্যাবের মধ্যে কি জানি ঘটছে। সে খুঁজে বের করে আসলে এটার প্রত্যক্ষদর্শী কে। সে সবার লাস্টে পৌঁছায় মুন্নির কাছে যে, "বলো তো কি হয়েছে?" কি, "ভাইয়া আমি যখন ক্লাস করছিলাম আমার আইটেম, আমরা ৫ জন মিলে পড়ছিলাম ভিসেরা। হঠাৎ করে আমার চোখ যায় পশ্চিম দিকে। পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল, ওখানে কিন্তু অন্য ডেড বডি তখন। পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল, সেই ডেড বডিটা থেকে কাফনের কাপড়টা পড়ে গেছে একা একাই? হঠাৎ করে। তো আমি ভাবলাম বাতাসে যখন পড়ে সে গেছে, একই রুম, সেম রুম? এই একই রুমে। বাতাসে পড়ে যেতে পারে কারণ ওরা ডেড বডিকে অনেক রেসপেক্ট করে। তো গিয়ে কাফনের কাপড়টা ডেড বডির ভেতরে গুজে দেয়। ডেড বডি তো ওজন আছে। হুম, কাপড় তো অটোমেটিক খুলে যাবে না। গুজে দেওয়ার কারণে যাতে বাতাসে না পড়ে। হুম, হুম। কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ মিনিট পর আবারও সেই কাপড়টা মাটিতে পড়ে থাকে। আশ্চর্যজনক ঘটনা, এই ছোট, ছোট ঘটনাগুলো এই ল্যাবেই হচ্ছে। হুম, হুম। ও পরে ম্যাডামকে বলে, "ম্যাম আমি খুব ভয় পাচ্ছি এখানে ক্লাস করতে। কিন্তু পড়াশোনার খাতিরে তাদেরকে এই স্যাক্রিফাইসটা করার লাগে।" হয়তো সে পরে দেখেছে কিছু বা দেখেনি, সেই জিনিসটা জানার চেষ্টা জহির ভাই করে নাই। তখন সে ঢাকায় পার্মানেন্টলি চলে আসে রাসেল ভাই। তো হয়তো জহির ভাই শুনছে আজকের ঘটনাটা। এটা জহির ভাইয়ের সবচেয়ে মানে নিজের দেখা সবচেয়ে ভয়ানক ঘটনা মেডিকেলে থেকেও থাকা খুবই অবস্থায়। এক্সাইটিং এবং আমি নিজেও খুবই মানে বললাম আমি শুনে যখন ১ম অফ এয়ারে শুনছিলাম তখনও বললাম যে খুবই আনইউজুয়াল মানে আনইউজুয়াল এরকম ঘটনা ঘটে আ হ্যাঁ, এটা এটা জানা এটা ছিল না এটা আমার। এটা খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক আমরা নেক্সট ঘটনায় যাব তার আগে একটা ব্রেক দিলে কি ভালো হয়? নেক্সট ঘটনায় আমরা যাই তার আগে একটা ব্রেক দেই কারণ নিশ্চয়ই পরের ঘটনাটা অনেক লম্বা হবে। আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। এবং আলিফ মানে আপনি জেনে খুব খুশি হবেন যে এখানে যারা এসএমএস করছেন তারা ১ম স্টোরিটা অন্য লেভেলের পছন্দ করেছেন এবং সবার কাছেই সেই একই ইয়ে যে অসাধারণ একটা স্টোরি লিখেছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আ আ আ শান্ত লিখেছেন যে অনেক ভয়ের একটা স্টোরি। সালমান আমাদের লিখেছেন যে তারা ৩ জন ভূত এফএম শুনছেন। ডিএমসি থেকে অঙ্কুর এসএমএস করেছেন এবং বলছেন, "আসসালামু আলাইকুম আলিফ ভাই। আলিফ ভাইয়ের ঘটনাটা রহস্যজনক।" আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি মৌটুসী লিখেছেন যে, "ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে। আশা করছি লাস্ট পর্যন্ত সব স্টোরি অনেক ভালো হবে।" দীপিকা দাস আমাদের নারিন্দা থেকে এসএমএস করেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে এশা নিউ ইয়র্কে থাকেন তিনি। এবং তিনি ভূত এফএম শোনেন এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএমটা অনেক বেশি ভালো হচ্ছে। তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও জিহাদ কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি শুভ রংপুর থেকে, পুতুল খুলনা থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাইক ভূত এফএম। আ আমাদেরকে আ আ আ এছাড়াও দেখছি কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভালো লাগছে, ফুর্তি লাগছে। নিলয় আমাদের লিখেছেন ভালো লাগছে। ইমন আমাদের লিখেছেন যে খুব ভয় লাগছে। মগবাজার থেকে আমাদেরকে মাহিব লিখেছেন যে আ আ পুরোনো দিনে ফিরতে মানে যে ব্যাপারটা সেটা অন্যরকম। তারপরে লিখেছেন কিং লিখেছেন যে আলিফের ঘটনাটা অনেক বেশি ভালো। আমাদেরকে হীরা এবং রূপা লিখেছেন আলিফ ভাইয়ের ফার্স্ট স্টোরিটা সত্যি ভালো লাগার মতো একটা স্টোরি। তার মানে সব স্টোরি এখানে সব এসএমএস এ দেখতে পাচ্ছি আলিফকে নিয়েই। সো আমার মনে হয় যে আমরা বুঝতেই পারছি যারা এসএমএস করেননি বা করতে চাচ্ছেন নিয়মটি জানেন না তাদেরকে বলব মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ। পাঠিয়ে দিন 9840 নম্বরে। শুভ্র চিটাগং থেকে লিখেছেন ফার্স্ট স্টোরিটা অসাম। আমাদেরকে মিশুক লিখেছেন ওয়েলকাম আলিফ ভাই। হ্যাঁ, আলিফকে আমি আরো একবার বলব ওয়েলকাম ব্যাক। আমরা মানে অনেকদিন পরে আবারও আলিফের ঘটনা শুনছি আমরা। এবং অনেক প্রশংসা পাচ্ছি আ আ আজির এবং জাকারিয়া আমাদেরকে জাফলং থেকে এসএমএস করেছেন। তারা ২ ফ্রেন্ড মিলে ছাদে বসে ভূত এফএম শুনছেন। তাদের কাছে ভালো লাগছে। মাসুম রাজশাহী থেকে লিখেছেন, এমডি জুবায়ের আমাদের লিখেছেন এবং সবার কাছেই অনেক প্রশংসা শুনছি আমরা। সো আশা করছি যে ভূত এফএম এর বাকি ঘটনাগুলো খুব ভালো যাবে এবং বাকি এর পরের ঘটনাটা তো ভালো হবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং একটু যেটা আপনাদের কষ্ট করতে হবে সেটা হচ্ছে যে সেই আমাদের সাথে একটু থাকতে হবে। সেই সন্ধ্যার পর থেকে বসে আছি কখন বাজবে ১২টা লিখেছেন এখানে আরাফাত নিলয় ফেসবুকে লিখেছেন। ভয় লাগে লিখেছেন রবিউল ইসলাম। এছাড়াও মাহমুদ হোসেন রনি আমাদেরকে এসএমএস করেছেন এবং না ফেসবুকে লিখেছেন এবং আমাদেরকে লিখেছেন যে রংপুর থেকে শোনা যাবে। আগামী ভূত এফএম আপনাকে আমি বলে দিব যে মানে পৃথিবীর যেকোনো জায়গা থেকে আপনি শুনতে পারবেন। এ নিয়ে কোনো আপনি সন্দেহ রাখবেন না। একদম মানে কি বলবো যে আপনাকে আমি একদম কি বলবো যে মাসুমের কসম সবকিছু আপনারা শুনতে পারবেন। ওকে। আমাদেরকে এছাড়াও লিখেছেন ভয় না শুনে আচ্ছা
আচ্ছা আচ্ছা এছাড়া লিখেছেন যে ভাইয়া আচ্ছা ভূত এফএম নিয়ে আরো অনেকে এখানে লিখছেন। আপনি যদি লিখতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং সেই রহস্যজনক ব্যাপারটার জন্য কিন্তু আপনাদের কান রাখতে হবে রেডিও ফুর্তি আগামী ভূত এফএম এ, এবং সেই সাথে আপনাদের ঘটনাও অবশ্যই আমাদের পাঠাবেন, নাহলে তো ভূত এফএম আগামী দিন শুরু হবে না। সেজন্য আপনাদেরকে আরো একবার ইমেল অ্যাড্রেসটা বলেছি, bhutfm@radiofurti.fm। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Hello, listeners. আমি আহমেদ বাবু বলছি। এবং বাবু ভাই has come up with Some stories from প্রথমটাই মেডিকেল স্টোরি। all right. Well, thank you for giving me the opportunity. No problem. But the মানে বেস্ট থিং ইজ যে হচ্ছে আমরা আসলে সবাই বলছেন যে একটু পুরনো পুরনো ফিল পাচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ, মানে আমরা চেষ্টা এবং করছি। মেডিকেল স্টোরি নিয়ে অনেকের অনেক দিন পর্যন্ত অনেকদিন fascination ছিল। হ্যাঁ, সেটাই। এখন ইটস টাইম যে এখন It's time to- ব্যাক টু ব্যাক আমরা শুনবো। শুনবো মেডিকেল Okay, all right. So শুরু করি। এই স্টোরিটা রাসেল ভাই শাকেরা আপু, আমার আপু হয় উনি, উনি স্টোরিটা দিয়েছেন। উনি ঢাকা শহরের খুব সুনামধন্য একটা মেডিকেল সেন্টারের ঘটনা বলেছেন আর কি। নামটা বললাম না, বলা যাবে না অ্যাকচুয়ালি। যাক, উনি ছিলেন তখন ওখানকার আপনার মানে কেবল ফ্রেশ ডক্টর আর কি, হওয়ার পর ওখানে উনি কাজ করছেন। তো ওখানে আপনার বিভিন্ন ইউনিট ছিল আর কি। এটা অবশ্যই একটা হসপিটাল, মানে বড় বড় ইউনিট। তো একদিন ওখানকার যেই ওয়ার্ডটাতে একটা মানে আপনার মানে আপনার সদ্য প্রসূত বাচ্চা যেখানে হতো, সেখানকার এক মহিলা ওনাকে ডেকে বলছেন যে ম্যাডাম আপনার সাথে একটু কথা আছে। উনি বললো কি কথা? বলে আমি ব্যাপারটা অলরেডি আপনাদের এখানে আয়ার সাথে ডিসকাস করেছি, বলেছি। মানে সে এটা থেকে খুব একটা দেয়নি, তো ইন্টারেস্ট দেখায় না। ইন্টারেস্ট দেখায়নি এবং উনি আমাকে মানে কোনো পাত্তাও দিচ্ছে না। বাট আমি সাফার করেছি এবং আমি খুব ভয় পাচ্ছি, আমি আপনার সাথে কথা বলতেছি। তো উনি বললো আচ্ছা কি? তো বলে উনি তখন ইয়াং ছিলেন একদম। উনার কিউরিয়াসিটি হলো যে ব্যাপারটা কি, আসলে কি ফেস করতেছে সে। তো উনি ফার্স্টে বোঝানোর চেষ্টা করলো আপনার যদি সার্ভিস নিয়ে কোনো সমস্যা থাকে আমি কিন্তু খুব একটা এটাতে হেল্প করতে পারবো না, যতটুকু পারার ততটুকু। বলতে সেটা না, বলতেছে যে আমি রাতের বেলা আমি এখানে আমার বাচ্চা নিয়ে ঘুমাই, মানে আমার তো একদিন না 2 দিন হয়েছে তখন কেবল। বলতেছে যে অনেক রাতে, তখন গভীর রাত হয়ে গেছে এবং ওয়ার্ডের লাইট প্রায় বন্ধ, ডিম একটা লাইট, খুব অল্প আলো জ্বলতেছে এখানে। তো আমি দেখলাম যে ওই পাশে যে পর্দা আছে, ওই পর্দাটা বাতাসে নড়তেছে। তো অবশ্যই জানলা খোলা থাকলে নড়তেই পারে, সেটা সে করেনি। তো আমি হেঁটে পানি আনতে গেলাম, ওই আয়াকে খুঁজলাম, উনি নাই। পানি আনতে গেলাম, বাচ্চাকে আমি ঘাটে রেখে গেছি। তো পানি এনে যখন আমি আসছি, আমি এসে দেখি ওই আমার খাটের কাছে যেখানে আমার বাচ্চা শুয়ে আছে, তার সামনে বেশ লম্বা একটা মানুষের মতো গায়ের মধ্যে যে সাদা অ্যাপ্রন টাইপেরই পরা, উবু হয়ে কি দেখতেছে, বেশ লম্বা। তো আমি ভাবলাম যে এই সময় এত লম্বা কোনো ডাক্তার, মানে পুরুষ নার্স এখানে ঢোকারও কথা না, মানে যেহেতু মেয়েদের ইউনিট এখন ঢোকারও কথা না, কে এটা ডাক্তার কি কে? তখন সে খুব হেজিটেট করে সামনে যে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে উনি দেখলো যে ওনাদিকে ফিরলো, কিন্তু সে চেহারাটা দেখলো না, মানে হি কুডন্ট সি দ্য ফেস। মুখটা নাকি কভার করা, কাপড় দিয়ে মুখ কভার করা। তো সে খুব ভয় পেয়েছে, জোরে সাউন্ড করে উঠছে। এই জোরে সাউন্ড করে উঠতে পাশের বেডে যে মহিলা ছিল, সে ঘুমায় ছিল, সে উঠে গেছে। তো কি হয়েছে? তখন দেখে যে ওই লোকটা নাই ওখানে, এবং সে খুব ভয় পেয়েছে। ভয়ের পর বসে আবার ওই মহিলাকে বলতেছে যে এরকম দেখছে। মহিলা বললে আল্লাহ আমি তো দেখি নাই, আপনি দোয়া দুরুদ পড়েন, কোনো ব্যাপার ট্যাপার হবে। মানে মহিলা, আমি যেভাবে সুন্দর করে বলছি ওই মহিলা কিন্তু ওইভাবে বলেনি, বিকজ আমি উনি বুঝতে পেরেছি এতটাই সেটা। ছিলেন না আর কি। হুম। তো যাক, তো শাকের আপু যিনি আছে উনি শুনে বললো যে আসলে এটা মনে হয় আপনার মানসিক কোনো ভুল টুল হবে, কারণ এরকম তো হওয়ার যে কথা একটা না। হ্যালুসিনেট করতে পারে। বললো যে আপনি থাকেন, অসুবিধা নেই, আর ভয় পেলে জোরে ডাক দিবেন, আর আমি আজকে বলে দিব ওয়ার্ডে যে মহিলা থাকে সে যেন ঠিক মতো মানে তার Take দায়িত্ব care পালন করে করে, এগুলো, take হ্যাঁ। care করে। তো এটা বলার পরে ওই আপু চলে যায়। ওনার মনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে যে এই জিনিসটা কি হলো। তা উনি আবার কথাবার্তা ভুলে যায় আর কি জিনিসটা। তো এর পরদিন থেকে শুনতেছে, উনি যখন আবার কাজে আসলো, তো শুনতেছে যে ওই ওয়ার্ডে বাচ্চা, তার রিলিজের ডেট, কিন্তু বাচ্চাটা সকাল থেকে একদম কাঁদতে নীল হয়ে যাচ্ছে এবং মানে তাকাচ্ছেও না ঠিক মতো, নিউবর্ন বেবি, খুব খারাপ অবস্থা। ডাক্তার কয়েকদিন চেষ্টা করতেছে, ওনাকেও বললো, উনিও গেছে ওনার সিনিয়রদের সাথে। তো যে দেখতেছে বাচ্চাটা কাঁদতেছে এবং কাঁদতে মানে কান্না যতক্ষণ পর্যন্ত তার মানে আপনার মানে অ্যাবিলিটি শেষ না হচ্ছে চিৎকার করা, ততক্ষণ পর্যন্ত সে কাঁদতেছে আর কি, কাঁদতেছে জোরে। তো উনি জিজ্ঞেস করেন তখন আপনার ওই
ওই মাকে যে কি ব্যাপার কি হয়েছে, বলছে যে গতকাল থেকে বাচ্চাটা প্রচন্ড ভয় পাইছে কোনো কারণে হয়তো, এবং বাচ্চাটা মানে এরকম অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে। তো মাটাকে জিজ্ঞেস করছে, তো মাটা বলতেছে যে সে ওই একই যে আপনার জিনিসটা, যে সে হঠাৎ শুয়েছিল রাতের বেলা, তো উনি দেখে যে ওই কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে এরকম একটা এরকম সাদা ই টাইপের দাঁড়ানো, এবং সে আস্তে আস্তে সামনে আসতেছে, এবং সামনে এসে ওনার খাটের সামনে আসছে। হুম, হুম, তো উনি পুরা স্পেল বাউন্ডের মতো হয়ে গেছিল। উনি দোয়া দুরুদ পড়া শুরু করছে, উনি ভয় পাইছে, যে উনি ভাবছে যেমন আমাদের দেশে দেখলে কিছু ভাবে ভূত বা প্রেত এরকম কিছু। হুম, হুম। উনি দোয়া পড়া শুরু করছে। তো তারপর আর দেখে নাই, বাট ওনার বাচ্চাটা তখন থেকেই খুব অ্যাবনর্মাল অ্যাক্ট করা শুরু করছে। আচ্ছা। তো এনিওয়ে, তো ওনারা বাচ্চাটাকে রাখে, হাসপাতাল থেকে রিলিজ দেয় না, যেহেতু বাচ্চা মানে অসুস্থ হয়ে গেছে আবার। হুম, হুম। বাচ্চাটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় আপনার ওইখানকার নিউনেটাল যে ইউনিট আছে ওখানে নিয়ে যায়, এবং ওখানে শুধু ওই নার্সরা বাচ্চার মা থাকতে পারে আর কেউ না এরকম। তো এরকম অবস্থায় দেখা যাচ্ছে বাচ্চাটা ক্রমাগত এরকম করতেছে আর কি। আচ্ছা। ঠিক হয় না। তো বাচ্চার বাবা, সে মানে তার সাথে কথা বলে তার ফ্যামিলির লোক এনে একজন হুজুরকে নিয়ে আসে আর কি। হুম, হুম, এসে বাচ্চাটাকে আপনার নেয়, নিয়ে কিছু পড়ায় আর কি, মানে হুজুর দোয়া পড়ে, হুম, হুম। এবং হুজুর মনে করেন যে দুটা ফিতা আর কি এরকম সুতার মতো কাইতন বাচ্চাটা হাতে বেঁধে দেয়। তারপর দোয়াটা পড়ে, হাতের তখন হাতের বাচ্চার হাতে দুটা কাইতন বেঁধে দেয় আচ্ছা, তখন। ওকে। তারপর বাচ্চাটা অটোমেটিকলি মানে মানে খুব আজব ভাবে কান্নাকাটি থেমে যায় তখন, একা একাই? একা একাই, তখন আর আচ্ছা। কোনো কিছুই লাগে না। তো যাক, বাচ্চাটাকে রিলিজ করে দেওয়া হয় মা সহ। হুম, হুম। তো মাটা চলে যায়। চলে যাওয়ার পরে শাকের আপু চিন্তা করে যে কি হলো ঘটনাটা। তো উনি যখন বসে আছে তখন ওই ওয়ার্ডের যে নার্সটা, সে এসে ওনাকে বলে যে আপা একটা কথা বলি ম্যাডাম, এখানে আসলেই কিন্তু একটা ব্যাপার আছে। এখানে কিন্তু আরো অনেকে ভয় পায়। এখন অনেকে বলে না, আবার আমি অনেকের কাছে শুনি, কিন্তু মানে আমি এটা পাত্তা দেই না, কারণ এগুলো পাত্তা দিলে তো মানুষ হয়ে যাবে। তো বলছে কি শুনেন আপনি? বলে অনেকেই শুনি যে এর আগে বলছে যে একবার ওখানে মাত্র ২ জন রোগী ছিল। মানে একজন এরকম মহিলার বাচ্চা হইছে, সে ঘুমাইছিল, আরেকজন মহিলা এরকম নতুন বাচ্চা হইছে। তো সেই মহিলা নাকি দেখছে যে ওই রুমের কোণার মধ্যে এরকম ৫-৬ জন মানুষ ওরকম দাঁড়ায় আছে, এবং গুজ করে কথা বলতেছে। তো এই মহিলা ভয়ের চোটে সাথে সাথে তার গায়ের মধ্যে আপনার কাঁথা টেনে শুয়ে পড়ে। মানে সে ভয়ে মানে করতে থাকে, এবং সে ইমিডিয়েটলি তার রিলিজ অর্ডার নিয়ে ওখান থেকে চলে যায়। চলেই যায় একদম চলে আরকি। যায়, হাসপাতালে আর থাকেন না উনি। তো শাকের আপু বলে যে ঘটনা কি, উনি ভাবে যে এখানে কি আসলেই মেডিকেলে থাকলে ভূত প্রেত নিয়ে খুব একটা বিশ্বাসের প্রশ্ন আসে না, এখানে স্বাভাবিক। এটা অনেক কিছু মানে করে। ২ প্রান্তের দুই জিনিস প্রান্তে। আসলে। তো যাই হোক, তো উনি তারপরে ইন্টারেস্ট দেখায়, উনি তারপর উনি খোঁজে এখানে যে আর কে কে কাজ করে। তো এরকম অনেকের কাছে জিজ্ঞেস করে, তেমন কেউ উত্তর দেয় না। তো ওখানকার যে আপনার দারোয়ান ছিল, সে বলে যে ম্যাডাম আমি আপনাকে একটা দিতে পারি, এখানে একটা বুড়ি আয়া কাজ করতো, হুম, হুম, তিনি আপনাকে উত্তর দিবেন, আপনার বলবে কিছু ইনফরমেশন আছে। বলে কি? বলে যে এই যে যেই রুমটাতে এখন এই যে নতুন নিউবর্ন বেবি রাখা হয়, হুম, হুম। এই জায়গাটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। এই রুমটা আগে ছিল হচ্ছে মারা যাওয়ার পর প্রথম মর্গে নেওয়ার আগে যে লাশ রাখতো, এটা ছিল সেই রুম। আচ্ছা। হ্যাঁ, এখানে সব আগেই নিয়ে লাশগুলো রাখতো, পরবর্তীতে টাইম হলে আস্তে আস্তে মর্গে নিয়ে যেত। এবং অনেক আপনার ওই যে অ্যাক্সিডেন্ট হওয়া রোগী বা অপঘাতে অপঘাতে যেটাকে মৃত্যু বলে। যারা হয়েছে হুম। তারাই সেখানে থাকতো। স্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক এরকম। মৃত্যু না। এবং এইখানে মানে তখন এই যে রাখতো, অনেকে অনেক কিছু দেখতো। এরকম মানুষ দেখছে যে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে দরজা খুলে দাঁড়ায় আছে কেউ, এবং তার মানে অ্যাক্সিডেন্ট হওয়া মুখটাই এরকম। তো এরকম সিন দেখতো। তো পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ এগুলা না ভেবেই, তাদের চেঞ্জিং দরকার ছিল, হুম, হুম। তাহলে চেঞ্জ করে ইউনিট গুলো সরায় ফেলছে। তো এরকম শোনার পরে তখন উনার কিউরিয়াসিটিটা খুব বেড়ে যায়। উনি ওই যেই মহিলাটা প্রথম ভয় পাইছিল আর কি, হুম, হুম। উনার কাছে মানে উনার সাথে যোগাযোগ করে, অ্যাড্রেস ট্যাড্রেস খুঁজে ওই বাসায় জিজ্ঞেস করে যে আপনার বাচ্চা কেমন আছে। তো মহিলা ওনাকে নিয়ে আসে, এনে বলে যে দেখেন ম্যাডাম, আমরা তো অনেক অনেক ভয় পাইছি, এবং আমার বাচ্চা অনেক এটাতে সাফার করছে। তাকে এরকম পরে কোথায় নিয়ে যে কোন মানে আপনার মানে মাজার বা কোথার থেকে কিছু এনে তাকে দেওয়া হয়েছে। এরপরে গেলে বাসায় নিয়ে আসার পরেও এই বাচ্চা খুব সমস্যা করতো। মানে সে নিজেও মহিলা নাকি দেখতো যে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ দেখতো যে তার টেবিলের উপর একটা কালো বিড়াল বসে আছে। তারপর সেই লম্বা জিনিসটাকে সে অনেকবার দেখছে যে লম্বা এরকমই পড়া। তখন নাকি ওই হুজুরি বলে যে আপনি অমুক মাজারে যান, ওখান থেকে এরকম এরকম জিনিস আনেন, বাচ্চাকে করেন। তো দিয়ে তারপর আস্তে ধীরে তাকে করা হয়, মানে বাচ্চাটাকে আস্তে আস্তে নর্মাল হয়। তো শাকের আপা বলছে যে এটা উনার একটা বিশাল ব্যাপার মেডিকেলে, এবং উনি ওই রুমে উনি এরপর থেকে রাতের বেলা আর কোনদিন। ডাইরেক্ট শোনে যেত না, কারণ আচ্ছা। উনি ভয় পায়। এবং আচ্ছা, তার মানে কি উনি বিশ্বাস করেছিলেন ব্যাপারটা? হ্যাঁ, উনি তো বিশ্বাস করেছেন, এবং উনি এখনো বিশ্বাস করেন, এবং উনার সাথে এখনো অনেক অনেক কিছু ঘটে। উনি বলছে যে আমাকে আস্তে আস্তে আরো কিছু বলবেন আর কি।
আচ্ছা। ওনার আরো কিছু অভিজ্ঞতা জীবনের। বাহ, চমৎকার! আমরা ওয়েট করব সেটার জন্য। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে লিখছেন যে আলিফ ভাইয়ের প্রথম স্টোরিটা শুনে মোটামুটি ভয় পেয়েছি। আমাকে সাতক্ষীরা থেকে লিখছেন ভালো লাগছে। আচ্ছা, এটা লিখেছেন সিকান্দার বক্স। রক্তিম মাসুম আমাদের লিখেছেন সাতক্ষীরা থেকে ভালো লাগছে বাট ভয় লাগছে না। এটা কি কমপ্লিমেন্ট না কমপ্লেন আমি ঠিক বুঝি নাই। আমাদেরকে কামরুল হাসান শুভ লিখেছেন ফার্স্ট স্টোরিটা অস্থির, শুরুটা ভালো লেগেছে আজকে। আমাদেরকে হৃদয় খান লিখেছেন বেস্ট প্রোগ্রাম। এগুলো সব ফেসবুকে রয়েছে। আমাদেরকে লিখেছেন আমার নামটা হচ্ছে রাজীব। আচ্ছা, আলিফ ভাই অনেকদিন পর ঘটনা শুনলাম, ওয়েলকাম টু ভূত এফএম, গ্রেট স্টোরি। আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও এখানে পলাশ লিখেছেন অসাধারণ, খুব ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে কমেন্ট করছেন এবং আমাদেরকে ডক্টর রেজওয়ান হোসেন লিখেছেন ফ্রম পুঠিয়া খুলনা থেকে, কিছু লেখেননি উনি, জাস্ট এখানে এসএমএসটা করেছেন। এছাড়া আমাদেরকে লিখেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুব ভয় লাগছে, এটা লিখেছেন বশির আহমেদ, এবং এই ক্রেডিটটা তো অবশ্যই মাসুমের, সে মিউজিকটা করছে আপনারা সবাই জানেন। আমাদেরকে নাদিম প্রধান এখানে এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে নীল প্রহর, নাইস স্টোরি। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে এমআই রেহান এখানে কমেন্ট করেছেন আমাদেরকে মৃন্ময় বিশ্বাস, এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি কমন ম্যান, আমাদেরকে সজীব কর্মকার এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে। আপনি যদি এখানে যে আসতে চান বা কমেন্ট করতে চান তাহলে যেটা করতে হবে, আচ্ছা একজন এই পেজে লিখেছেন, এটা কি রিয়েল পেজ? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে আরাফাত সানি লিখেছেন, কোনো সন্দেহ নেই যেটা রেডিও ফুর্তির রিয়েল পেজ এবং আপনি ঠিক জায়গাতে রয়েছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে যারা যারা এখানে কমেন্ট করছেন এবং যারা যারা এখানে আরো কমেন্ট করতে চান বা লিখতে চান, তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যান www.facebook.com/radio.ফুর্তি এবং সেখানে গিয়ে আপনি পার্টিসিপেট করতে পারেন সবার সাথে এবং সবার সাথে জয়েন করতে পারেন। আপনার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমাদেরকে জানাতে পারেন, কোন ধরনের ঘটনা আপনার ভালো লাগে। যেমন আপনারা বলেছেন বলেই আমরা একটু পুরোনো সময় ফিরে গেছি, আপনারা বলেছেন বলেই আমরা কিন্তু আজকে আপনাদের যে ব্যাক টু ব্যাক মেডিকেল স্টোরি রেখেছি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমি দেখতে পাচ্ছি এসএমএসও আসছে এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকেই এসএমএস করছেন। রাফি আমাদের থ্যাঙ্কস দিয়েছেন এবং আমাদেরকে শাহরিয়ার এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভয় লাগা শুরু হয়েছে এখন। ওকে, আমাদেরকে এছাড়া নাহিদ সিলেট থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন এখানে দেখতে পাচ্ছি ডিজে রাজ, এবং আমাদেরকে কবির আর লিখেছেন যে বাবু ভাই জিনদের ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, ওইটা যদি আমরা সময় পাই তাহলে বলবো, অবশ্যই ডেফিনেটলি বলবো। আমাদেরকে এছাড়াও তাবাসসুম উত্তরা থেকে লিখেছেন লাভ ভূত এফএম, ইট রক্স, আমাদেরকে লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আশিক নওগাঁ থেকে সেকেন্ড স্টোরিটার কাছে অসাম লেগেছে, আমাদেরকে সাকিব এসএমএস করেছেন। আদনান গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন। নাফিজ মিলম আমাদের এসএমএস করে বলছেন সবগুলোই ভালো লাগছে আমাদের কাছে। আচ্ছা, কিং আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে স্মৃতি এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার মনে হচ্ছে আজকে ভূত আমার খুব কাছাকাছি এবং তার কাছে ঘটনাগুলো ভালো লাগছে। মিঠু এবং তুষার আমাদের টঙ্গী থেকে এসএমএস করেছেন। রাজশাহী থেকে অভি জানিয়েছেন সেকেন্ড স্টোরিটা অসম। আমাদেরকে এসএমএস করেছেন হেলাল আগা খান স্কুল থেকে এবং তার কাছে স্টোরিটা ভালো লেগেছে এবং আমাদেরকে এছাড়াও কেয়া বরিশাল থেকে এসএমএস করেছেন এবং 7 দিন ধরে তিনি যে ভূত এফএমের জন্য ওয়েট করেন সেটা তিনি জানিয়েছেন। রানা খান ধানমন্ডি থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আশফাক খান। এছাড়া আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে কি করতে হবে, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে হবে 9840 নাম্বারে। মোশাররফ করিম আমাদের জানিয়েছেন ইস্ট অর ওয়েস্ট, বাবু ভাই অ্যান্ড আলিফ ভাই ইজ দ্য বেস্ট। আচ্ছা, ওকে। আমাদেরকে শান্ত এসএমএস করেছেন বাথরুমে যেতেও তার ভয় লাগছে, বাবু ভাইকে জানিয়েছেন এটা। ওকে, ফাইন। আমরা এরপরে চলে যাবো আবারও ঘটনায়। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো লম্বা ঘটনায়। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। এবং যাওয়ার আগে জানি যে যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFOORTI.fm। দেখেন কত স্লো করে বললাম, তার মানে আপনাদের মেইলগুলো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য। আবার স্পেলিংটাও এখন বলে দেবো, BHOOTFM@RADIOFOORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদেরকে ইমেল করুন এবং শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি ঘটনাটা এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে ঘটনাটা
আমরা পড়ে শোনাবো এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দেবেন অডিও ক্লিপটি আমাদের কাছে। যারা ডাক্তার রয়েছেন তাদেরকে বলবো, ডক্টরদের আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা যদি সত্যিই আপনাদের ঘটনাগুলো আমাদের জানাতেন, এসে বলতেন, আসলে অনেকে অনেকে অনেক অনেক মানে মানে কি বলবো যে এনজয় করতো। সো আমরা আপনাদের হেল্প চাই সেই সমস্ত মানুষদের যাদের রাতের বেলায় কাজ করতে হয়, পথে যাওয়া আসা করতে হয় বিভিন্ন সময়। একজন মিউজিশিয়ান হতে পারেন যিনি কিনা রাতের বেলায় অনেক কনসার্ট শেষে ফেরেন এবং রাতের বেলায় অনেক কিছু এক্সপিরিয়েন্স তার কাছে হয়তো আছে। একজন ড্রাইভার হতে পারেন, আমাদের একজন পুলিশ হতে পারেন, যে কেউ যারা রাতটাকে খুব ভালো জানেন, রাতটাকে খুব ভালো দেখেন, তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে আপনারা আসলে অনেক ইম্পর্টেন্ট এবং আপনারা আপনাদের ঘটনাগুলো প্লিজ পাঠিয়ে দিন ভূতফম@radio.fm এ। তো ছোট্ট বিরতি নিচ্ছি ভাই এবং ফিরে আসছে এক্ষুনি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ইয়েস, ইটস কামিং। এবং কি আসছে সেটার জন্য আপনাকে আগামী ভূত এফএম অবশ্যই শুনতে হবে, অবশ্যই মিস করবেন না এবং আপনি মানে ধারণাও করতে পারছেন না হয়তো যে কি আপনার জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরো একটা ঘটনায় যাব এবং আমি বলেছিলাম যে ব্যাক টু ব্যাক আমরা মেডিকেল রিলেটেড স্টোরি শুনবো এবং সেরকমই একটা স্টোরি নিয়ে আমাদের আরো একজন অতিথি এখানে এসেছেন, যিনি আরেকটা মেডিকেল স্টোরি, অনেকেই দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যারা স্টোরি করছে, যারা লিখছেন তারা বলছেন যে অস্থির একটা এপিসোড আজকের এবং অনেকেই প্রশংসা করছেন আজকের এপিসোডটা আজকে অনেক বেশি ভালো লাগছে সোফার। সো আশা করছি সামনে আপনাদের আরো বেশি ভালো লাগবে, সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ এবং করে রেখেছি সেটা। এবং আপনাদেরও বারবার ভূত এফএম প্রতি সপ্তাহে এরকম ভূত এফএম উপহার দেওয়ার জন্য কি করতে হবে, আপনাদের সহযোগিতা আমাদের খুব বেশি প্রয়োজন। আপনারা অবশ্যই আমাদেরকে ইমেল করে আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। আরো একবার বলি, আমাদের ঘটনা পাঠাতে হলে আপনাদের জাস্ট আপনাদের ঘটনাটা কিন্তু টাইপ করতে, আমরা মেল করেন যেভাবে, আমি অনেকেই প্রতিদিন আমাদের জিজ্ঞেস করেন যে কিভাবে ঘটনা পাঠাবো, ঠিক যেভাবে ভাইয়া মেল করেন ঠিক সেইভাবে আমাকে ঘটনা পাঠাতে পারেন। যারা বারবার করে জিজ্ঞেস করেন তাদেরকে বলছি যে ইমেল করেন। আপনি যদি এমএস ওয়ার্ডের ফাইলে একটা ঘটনা লিখে সেটা অ্যাটাচ করে মেল করে পাঠিয়ে দেন, আমাকে কোনো সমস্যা নেই, বাংলা বা ইংলিশ যেটাই হোক না কেন। আপনি যদি সরাসরি ইমেইল করেন আমাকে, ঠিক যেভাবে কম্পোজ করেন আপনারা ইমেইলে গিয়ে, সেইভাবে যদি আপনি করেন সেটাতে আমার কোনো প্রবলেম নেই। সুতরাং ইটস ভেরি ইজি। আপনি আপনার আমার কাছের কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলে দিতে পারেন যে একটা ইমেল আপনি কিভাবে ঘটনা পাঠাতে পারেন। সুতরাং কোনো অত বেশি ফর্মালিটিস নাই, আপনি জাস্ট ঘটনা লিখে পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। শুরুতে অবশ্যই একটু উল্লেখ করুন যে ঘটনাটা আপনি এখানে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো, দ্যাটস অল। আচ্ছা, আমার যেটা এখন অতিথি আমাদের এই মুহূর্তে যিনি আছেন, তার নামটা একটু আমি জিজ্ঞেস করবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমার নাম মুশফিক, আমি এখন এআইবি অ্যাডমিশন টেস্টের জন্য করব। ওকে, আমরা তো ব্যাক টু ব্যাক যে করতে পারছি, ইটস মাই প্লেজার যে আপনি এখানে এসেছেন। এন্ড আপনার বাসাটা কোথায় যাবো? আমার বাসা ভাই ধানমন্ডিতে। ধানমন্ডিতে। অলরাইট, আমরা চলে যাব ঘটনায় এবং মেডিকেলের ঘটনা, রাইট? আমারটা এবং ঘটনা medical খুবই এর ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আমি নিজে শুনে চমকে উঠছি, আমি তো অফ এয়ারে শুনেছি, আপনারা শুনুন এখন। আমার ফ্রেন্ড মেডিকেলে যারা পড়ছে ওর ফ্রেন্ডরা অবভিয়াসলি অনেক ইন্টারেস্টেড হবে। তো আমার যে ঘটনা সেটা আমার একটা আত্মীয়র সাথে, তার নাম হলো কি আফসানা, সে আমার খালা লাগে, আন্টি। তো এই ঘটনাটা ঘটে আপনার 1999 সালে। সে বাংলাদেশে আপনার একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে, নামটা উল্লেখ করতে পারবো না, ওখানে লেখাপড়া কমপ্লিট করে সে হায়ার স্টাডিজ এর জন্য আপনার ইন্ডিয়াতে যায়। ওকে, তো ওই ইয়ারে আপনার বাই রোড ইন্ডিয়াতে যাওয়ার যে ফ্যাসিলিটিটা, এটা আপনার অলরেডি চালু হয়ে গেছে। অ্যান্ড সে একদিন রাতে শ্যামলী পরিবহনের একটি বাসে রাত 11টার দিকে উনি রওনা হন। ওনার প্ল্যান ছিল উনি বেনাপোলে যাবে, বেনাপোলে, এবং ওইখান থেকে সকাল 6টার দিকে সে একটা ট্যাক্সি নিয়ে হোস্টেলে গিয়ে থাকবে, রেস্ট নিয়ে তার রাতের বেলা ট্রেন ধরবে দিল্লির, সে দিল্লিতে যাবে। তো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান সে তার জার্নি শুরু করে দেয় এবং বাসে উঠে সে চলতে থাকে। তো জার্নিতে বাসে তার পাশে একটা লোক ছিল, এটা সে কথা বলেনি। জার্নির পরে সকালবেলা যখন বাসটা বেনাপোলে পৌঁছায়, লোকটার সাথে পরিচয় হয়। এইভাবেই পরিচয় হয় যে লোকটা আফসান আন্টিকে জিজ্ঞেস করে যে, আপু চলেন নাস্তা করি, কিছুক্ষণ পর আপনার পাসপোর্ট চেক করবেন। তো প্রথমে আন্টি একটু নার্ভাস ফিল করে, কারণ চিনে না অবভিয়াসলি আননোন একজন পার্সনের সাথে। তো পরে যেহেতু জার্নিতে একা, ওনার সাথে নাস্তাটা করে। নাস্তা করার পর তারা একসাথে একটা ট্যাক্সি নেয়, ট্যাক্সি নিয়ে আপনার ওই হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়।
তো কথায় কথায় জানা গেল যে যে লোকটা তার সাথে ছিল ওনার নাম হলো কি শ্রীকান্ত দাস, রাইট। এবং উনি আপনার বাংলাদেশে একটি পাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরি অবস্থায় আছে। তো কথা বলতে বলতে মাঝখানে কনভারসেশনে যখন ডিপ চলে যায়, তখন আপনার আন্টির কাছে তার কথাগুলো একটু সন্দেহজনক মনে হলো। কারণ উনি একবার বলতেছে যে ট্রেনে চলা অনেক ভালো, ট্রেনে গেলে অনেক ভালো মতো পৌঁছানো যাবে দিল্লিতে। আবার বলতেছে ট্রেনে যাওয়া অনেক রিস্কি, এই ট্রেনে অনেক বিপদ টিপদ হয়। তো উনি এগুলা একটু ফ্রাস্ট্রেশন এবং ভয়ের মানে উনি ভাবছেন যে আমাকে কনফিউজ করার কনফিউজ চেষ্টা করছে। চেষ্টা করতেছে, এবং কনফিউজ হয়ে সে রাগের মাথায় বলে বসছে যে আপনি একটু কাইন্ডলি ট্যাক্সি থেকে চলে যান, আমি একা যেতে পারবো। তো সে ট্যাক্সি থেকে নেমে যায়, এবং নেমে যাওয়ার পর সে তার মতো হোস্টেলে চলে যায়, এবং রাত 11টার দিকে ট্রেন স্টেশন আসে। ট্রেনে উঠে। তো ট্রেনে ওঠার পরই এমনিতেই সে লেট ছিল, তো ট্রেনের সাথে সাথে উঠলো। ওঠার পরই তার সিট নাম্বার অনুযায়ী সে বসলো। বসার পর টায়ার্ড ছিল, তো তাই আশেপাশে আর না দেখে সে ট্রেনে একটু বসেছিল, সরি। দেন হঠাৎ করে যখন ট্রেন শুরু হয়ে যায়, মানে ট্রেন যখন শুরু হয়ে যায়, চলা শুরু করলো চলা যখন। শুরু করলো, তখন সে তার ডান দিকে তাকায় দেখে যে তার পাশে যে লোকটা বসে আছে, সে ওই লোক যাকে উনি ট্যাক্সি থেকে নামতে বলেছে, শ্রীকান্ত দাস। আচ্ছা। তো উনি তখনই একটু মানে ভয় পেয়ে গিয়ে আচমকা গলায় বললো যে আপনি এখানে কেন? আপনার না বাড়ি কলকাতা, আপনি দিল্লির ট্রেনে কেন? তখন সে বলে যে না আপু, আমার দিল্লিতে একটা বিজনেস আছে যেটা আমার কলকাতায় আমার ফ্যামিলি হ্যান্ডেল করে। তো আপু মনে মনে চিন্তা করলো, যদি তার বিজনেস থাকতো সে আমাকে ট্যাক্সিতে বলতো, সে আমাকে বলেনি। তখনই বললো যে দেখেন, আমি বুঝতে পারতেছি আপনি আমাকে ফলো করতেছেন, আপনি যদি এখান থেকে না চলে যান তাহলে আমি কিন্তু লোকজনকে বলে দিব, চিল্লাচিল্লি করে মানুষ জড়ো করবো। তো এটা একটু উঁচা গলাতেই বসে দেখে একটা পাশে একজন লোক বসে, দিদি কোনো সমস্যা হয়েছে? তখন আন্টি বলল যে দেখেন, উনি আমাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে, এবং সে আমাকে আমার এই জিনিসটা বিরক্তিকর লাগতেছে। তো তখন আশেপাশে যে মানুষরা ছিল তারা ওই শ্রীকান্ত দাসকে টিটির কাছে, যে টিকিট চেক করে, তার কাছে হুম। ধরিয়ে দেয়, এবং পরের স্টেশনে ওনাকে নামিয়ে দেওয়া হয়। তো তখন মনে হয় আন্টি একটু শান্তি পেল। তো পাওয়ার পর চলতেছে, ট্রেন চলতেছে। তো ১-১.৫ ঘন্টা পর আপনার বাইরের একটু আলোতে সে যখন জানলা দিয়ে তাকালো, সে অবাক হয়ে দেখতে পেল যে শ্রীকান্ত দাস একটা জায়গায় দাঁড়ায় আছে। তাকে কিন্তু লাস্ট স্টেশনে নামায় দিছে, তারপরেও কিন্তু ওনাকে দেখতে পারছে। এটার মধ্যে তার মনে একটা ভয় চলে আসে, এবং সে মনে মনে এটা চিন্তা কিন্তু করলো অদ্ভুত ব্যাপার। মানে এটা একটা স্টেশনে নামিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে যাওয়ার পরে যখন মানে কিভাবে দেখলো এটা আরেকবার? এটা আপনার জানলার পাশে একটা রোড ছিল, হুম, হুম। রোডের ঠিক আইল্যান্ডের উপরে উনি দাঁড়ায় আছে। এবং ওখানে একটা আলো ছিল আলো নিশ্চয়ই। ছিল, আলোর দ্যাটস নিচেই ওয়াই সে উনি, পেছন হ্যাঁ, দিকে আচ্ছা। ওকে রিকগনাইজ ফাইন। করছে। তারপরে? অনেক দূরে কিন্তু নামিয়ে দিয়ে আসছে। বুঝতে পেরেছি। তো পরে সে চিন্তা করলো যে এখন তার মনে একটা ভয় ছিল, এবং সে মনে মনে চিন্তা করলো যে আমি দিল্লিতে কোনো মতো পৌঁছালেই শান্তি। তো সে দিল্লিতে ঠিকঠাক মতো পৌঁছায়, এবং তার পরের ১ মাসের মতো কিছু হয়নি। ১ মাসের ঠিক পরেই তার সাথে ঘটে সব, মানে কয়েকটা কিছু ঘটনা ঘটে। একদিন সে তার রাতের বেলা ডিউটি ছিল, তার ফ্রেন্ডদের সাথে নাইট ডিউটি। সে তার ফ্রেন্ডদের সাথে নাইট ডিউটি করতেছে। এমন সময় সে নিচে, যেখানে হিমাগার, যেখানে ডেড ফ্রিজিং হুম, হুম, রুম, হুম, এখানে হুম। রাখে ডেড বডি, ওইখানে চিল্লাচিল্লির আওয়াজ পাচ্ছে। তো সে কিছু না বলে দৌড় দিয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে যে ওই এলাকার কিছু গুন্ডা যারা আছে, মাস্তান, তারা ওইখানে হসপিটালের লোকদের সাথে একটু হইচই করছে, চিল্লাচিল্লি করছে। তো ওইটা দেখে আসে, কিছু না বলে সে উপরে আসে, এসে তার যার ফ্রেন্ডরা ডিউটিতে ছিল তাদেরকে বলে যে নিচে কিসের চিল্লাচিল্লি হচ্ছে। তো তার ফ্রেন্ডরা আবার অবাক হয়ে বলল যে কই, আমরা তো কোনো চিল্লাচিল্লি শুনি না। বলে যে না, আমি তো মাত্র শুনলাম। তো সে তার ফ্রেন্ডদেরকে নিচে যায়, এবং ওই হিমাগারের সামনে যে গার্ড বসেছিল তাকে বলে যে মামা, এরা কারা ছিল? তো গার্ডও অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি কি বলছেন এটা? এটা আমি এখানে তো কেউ ছিল না, আমি তো এতক্ষণ একা বসা। বলে না, এই যে কিছু লোক যে বাইরে থেকে আসলো, চিল্লাচিল্লি করলো। বলে ম্যাডাম কেউই তো আসেনি, আমি তো সেই কখন থেকে একা বসা। তার ফ্রেন্ডরা বলে যে আমিও তো কোনো চিল্লাচিল্লি শুনি নাই, তুই হঠাৎ করে উঠে দৌড় দিলি। তো সে আবার উপরে চলে গেল। তো কিছুক্ষণ পর তার কাছে একটা পেশেন্ট আসে। পেশেন্টটা এসে বসে, তো সে রাতে ডিউটি অফিসার, ডিউটি ডক্টর, তো সে বসেছিল, তার কাছে আসে। তো পেশেন্টকে জিজ্ঞেস করলো, আন্টি জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? পেশেন্টের নাম ছিল শ্রীকান্ত দাস, একই নাম। একই নাম। তো সে একটু শকড হয়ে গেল, এবং বলল যে শ্রীকান্ত, আচ্ছা নাম মিলতেই পারে। হুম, তো হুম। জিজ্ঞেস করলো আপনি কি কাজ করেন, বা আপনার জব স্ট্যাটাস কি? সে বলে আমি বাংলাদেশে একটা পাওয়ার গ্রিড কোম্পানিতে আছি, এবং আমার দিল্লিতে বিজনেস আছে।
এইটা শোনার পর তো সে আরো শক্ট হয়ে গেল। মিলে যাচ্ছে সব। মিলে যাচ্ছে। তো সে লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে, "আপনার বাসা কোথায়?" বলে যে, আমার বাসা হলো গিয়ে কলকাতায়। আমি দিল্লিতে আসছি একটা বিজনেসের কাজে।" এটাও তখনই মিলে মিলে গেছে। গেছে। কিন্তু চেহারা মিলে নাই রাসেল ভাই। চেহারা মেলে নাই। মিলে নাই। তো এটাতে সে আরো অনেক শকড হয়ে, তো যেহেতু পেশেন্টের কন্ডিশন একটু মানে খারাপ ছিল, যে কারণে তাকে সাথে হসপিটালাইজ করা হয় পেশেন্টটাকে। তো এটা নিয়ে সে আরো ওইভাবে চিন্তা করে নাই। কিন্তু obviously একটু মাথায় ছিল যে জিনিসটা কিরকম হচ্ছে। তো তার ৩ দিন পর একটা সার্জারি ছিল। আ অন্য একটা পেশেন্টের, ডিফারেন্ট একটা পেশেন্ট। তো আন্টি ছিল অ্যাসিস্ট্যান্ট সার্জন। আর তার সাথে হেড সার্জন ছিল অ্যান্ড আরো অনেকে ছিল। তো পেশেন্টটা ছিল আপনার ক্যান্সারের পেশেন্ট। আফটার দ্য অপারেশন ক্যান্সারের পেশেন্ট, তো উনি মারা গেছে পেশেন্টটা। তো আন্টি নিজে সার্জারি করেছে। সো আন্টির তো ফেস মনে আছে। তো উনি ওটি থেকে বের হয়ে ওটির ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরে সে যাচ্ছে। তো যাওয়ার সময় তখন একটু চিল্লাচিল্লি শুনলো যে ডেড বডির যে আত্মীয়স্বজন তাদের সাথে হসপিটালের লোকজনদের একটু ঝামেলা হচ্ছে। একটু ঝামেলা হচ্ছে। তো সেটা তো সে আর করেনি, অত পাত্তা না দিয়ে সে হেঁটে যাচ্ছে। আর অপারেশনের পর যে পেশেন্টটা মারা গেছে তার বডিটা ঠিক ওটির বাইরে রাখা হয়েছে এবং কাপড় দিয়ে ঢাকা ছিল। তো সে এমনি কাপড় দিয়ে আর কি। কাপড় দিয়ে ঢাকা ছিল। হুম। তো সে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় হয়তোবা বাতাসের কারণে কিনা আপনার ডেড বডির মুখের উপর থেকে কাপড়টা সরে যায়। এবং সরে যাওয়ার পর যে জিনিসটা দেখে রাসেল ভাই, যে ডেড বডিটা যা ছিল এটা সেই শ্রীকান্ত দাসে, যাকে উনি আপনার বেনাপোলে মিট করেছেন। যে ট্রেনে যার সাথে তার পরিচয় হয়েছিল, না বাসে পরিচয় হয়েছিল, বাসে পরিচয় হয়েছিল, যার সাথে যাকে ট্যাক্সি থেকে নেমে দেওয়া হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল, ট্রেনে আবারও দেখা হয়, জি, এবং যাকে একটা আইল্যান্ডের উপর দাঁড়িয়ে থাকতে জি, দেখে। জি, জি। এই ভদ্রলোক সেই ভদ্রলোক, কিন্তু যাকে তিনি প্রথমে ট্রিটমেন্ট করছিলেন এখানে অনেকদিন অপারেশন পরে করেছেন। অপারেশন করেছিলেন, তখন তার চেহারা আর এই চেহারা মিলে ছিল একদমই না। না। হ্যাঁ। মারা যাবার পরে জি, দেখা যাচ্ছে চেহারায় মিল। জি। অ্যান্ড সেদিনে কিন্তু খালি একটাই সার্জারি ছিল। এটাই কিন্তু অনলি সার্জারি। অ্যান্ড সার্জারিতে ছিল অন্য পেশেন্টের। কিন্তু কেমনে তার চেহারাটা মিলে গেল। শ্রীকান্ত দাসের হয়ে গেল। মানে ঘটনাটা সবচেয়ে মজার পার্টটা কি, যে প্রথমেই ওই লোকটাকে দেখেই যেরকম কনফিউজড হয়ে গিয়েছিলেন উনি, কনফিউশনটা শুরু থেকেই ছিল, জি। এবং ঘটনার শেষেও ব্যাপারটা খুবই কনফিউজিং। মানে ব্যাপারটা হচ্ছে কনফিউশনের একদম পুরোপুরি, মানে পুরো জিনিসটাই, পুরো ব্যাপারটাই মধ্যে একটা অদ্ভুত ধরনের কনফিউশন আছে। তো পরে উনি এটা দেখার পর তো সে একদম ভয়ের একদম শেষ মাত্রায় চলে গিয়ে সে ২ থেকে ৩ দিনের মধ্যে বাংলাদেশে ব্যাক করে এবং অনেক করে তার বাংলাদেশে লেখাপড়াটা কন্টিনিউ করে এবং পরে সে এটার রিজন কি ছিল এটা সে আর জানতেও চায় নাই। অবশ্য ১ম আসার পর ২-৩ মাস সে একটু ফ্রাস্ট্রেশনে সাফার করেছে। দেন সে আস্তে এটা ওভারলুক করেছে, কারণ তারপরে তার সাথে আর কিছু হয়নি। সো পরে আমি আন্টির কাছ থেকে এই ঘটনাটা জানতে পারি। থ্যাংক ইউ সো মাচ Thank you so much, আপনার এত চমৎকার একটা ঘটনা বলার জন্য। এবং আমি জানি যে আপনাদের অনেকে আজকে শুনছেন, আপনাদের পুরো মানে ব্যাচমেটরা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি তারাও আপনার এই ঘটনা শোনার পরে তারাও আগ্রহী হবেন এবং এখানে এসে তাদের ঘটনাগুলো শেয়ার করবেন। যদি মানে সবসময় ঘটনা যে আপনার হতে হবে তার কোনো মানে নেই। ঘটনাটা হতে পারে আপনার পরিবারের কারো, ঘটনাটা হতে পারে আপনার পরিচিতদের কারো। সুতরাং আপনার যে ঘটনা রয়েছে সেই ঘটনাটা যদি থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দেবেন আমাদের কাছে, এবং আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে ঘটনা টাইপ করে পাঠানোর কোনো দরকার নেই। আপনি সরাসরি ঘটনাটি আপনার সেলফোন দিয়ে বা অন্য যে কোনো ডিভাইস দিয়ে আপনি রেকর্ড করে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের কাছে। যদি সিলেক্টেড হয় সেটা ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। যারা আমাদেরকে SMS পাঠাতে চান তারা SMS পাঠান। আমাদের SMS এর পাঠাতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা SMS করেছেন এবং ভালো লেগেছে তাদের ঘটনা। সেটা তিনি জানিয়েছেন ভূত ফিল্মের ঘটনা, আজকের ঘটনাগুলো তাদের কাছে ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি যে আলিফের নাম অনেকেই এখনো বলে যাচ্ছেন। তুষার এবং মুমু লিখেছেন তিনি এবং তার ওয়াইফ ভূত এফএম শুনছেন। তাজ আমাদের রুয়েট থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, এবং
আমাদেরকে বলেছেন যে তিনি একটা সাজেশন দিয়েছেন। আমি সাজেশনটা পড়লাম এবং আমরা দেখি সেটা নিয়ে আমরা অবশ্যই চিন্তা করব। আপনাদের প্রত্যেকটা সাজেশন আমাদের কাছে অনেক বেশি মূল্যবান ভাইয়া। আমাদেরকে এছাড়াও মেজবা এসএমএস করেছেন এবং খুব ভালো লাগছে তার কাছে সেটা তিনি লিখেছেন। তিনি এবং তার বন্ধু একসাথে শুনছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সোমারাজ সে থেকে লিখেছেন এবং লিখেছেন যে থ্যাংক ইউ ফুর্তি, খুব মজা লাগছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিনিস্টার অফ ভূত টঙ্গী থেকে লিখেছেন ভয় লাগছে। এস এম নীরব আমাদের এসএমএস করেছেন। সাভার থেকে মুন্নি আমাদের এসএমএস করেছেন, লিখেছেন থ্যাংকস রাসেল ভাই, আজকে অনেক দিন পরে হ্যাপি বিকজ ভূত এফএম এ আমার খুবই প্রিয় ৩ জন মানুষের মধ্যে ২ জন তারপরে পড়তে পারলাম না, চলে গেল এসএমএস। আচ্ছা ২ জন প্রিয় মানুষ আছে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদেরকে এছাড়াও আমি জানি না কাদের কথা আপনি বলছেন, বাট জেনে খুব ভালো লাগলো যে আপনার ভাল লাগছে আজকের ভূত এফএম। আমাদেরকে তপু যশোর থেকে লিখেছেন যে শেষ গল্পটা অসম লাগলো। সত্যি তাই। নূর আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকের ভূত এফএম কি স্টুডিওতে হচ্ছে নাকি বাইরে হচ্ছে? আমরা স্টুডিওতে, অবশ্যই স্টুডিওতে হচ্ছে। আমরা বাইরে হলে বাইরেই বলবো এবং স্টুডিওতে হলে কখনোই বলবো না যে বাইরে হচ্ছে। ওকে। আমাদেরকে মারিফুল ইসলাম রিমন লিখেছেন যে উইল ইউ ম্যারি মি ভূত এফএম। আচ্ছা ওকে। আমাদেরকে অরিথা উত্তর থেকে লিখেছেন ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাদেরকে অন্তু খুলনা থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন। দেখতে পাচ্ছি আরো অনেকে নয়ন এবং মুন্নি হালিশহর চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন। অনন্ত আমাদের খিলগাঁও থেকে এসএমএস করেছেন, খুবই ভয় পাচ্ছি সেটা তিনি জানিয়েছেন। আমাদের এখানে ফেসবুকে অনেকেই আছেন এবং আমাদেরকে আরিফ মাহমুদ লিখছেন শুরু হয়ে গেছে ভূত এফএম। আমাদেরকে আসিফুর রহমান রিফাত এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে আরিফিন ভাইকে নিয়ে আসতে সাজেশন দিয়েছেন। আরিফিন ভাইকে আমরা নিয়ে আসতেই পারি যদি আপনারা বলেন, তাহলে ডেফিনেটলি আপনাদের পছন্দের মানুষগুলো প্রত্যেকে আমরা নিয়ে আসবো। আমাদেরকে লিখেছেন রত্না ইসলাম লিখেছেন ভয় লাগছে তবুও শুনছি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন সিজান চৌধুরী লিখেছেন অসম স্টোরি। আমাদেরকে এমডি খোরশেদ এসএমএস করেছেন, তিনি বলছেন শুরু হয়ে গেছে আমি খুশি। অলরাইট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। লিখে দিয়েছেন আই লাভ ভূত এফএম। সিয়াম হোসেন লিখেছেন ভয় লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন এখানে লিখেছেন প্রান্তি। আমাদেরকে লিখেছি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এসএমএস করেছেন। সজীব কর্মকার লিখেছেন ভূত এফএম রক্স। আমাদেরকে এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি এমডি রশিদ সহ আরো অনেকে। আপনি যদি কমেন্ট করতে চান বা যারা কমেন্ট করছেন তাদের সাথে আপনিও যদি আপনার মতামত শেয়ার করতে চান তাহলে চলে যান www.facebook.com/video.ফুর্তিতে। আমাদের এখানে আরো একজন আছেন, তার সঙ্গে আমরা এখন একটু কথা বলবো এবং তার কাছ থেকে ঘটনা জানবো। নতুন এবং পুরনো সবাই মিলিয়েই আজকের এই ভূত এফএমে আসবে এবং ভূত এফএমের সব ঘটনাগুলো শেয়ার করবে। সুতরাং মোটামুটি আপনি বলতে পারেন যে ৩ জন নতুন এবং ৩ জন পুরাতন, এবং আমরা কিন্তু অলরেডি ২ জন পুরাতনের ঘটনা শুনেছি। পুরনো আমাদের যারা ঘটনা বলেন তাদের ঘটনা যেরকম আপনাদের কাছে পছন্দ হয়েছে, লাস্ট স্টোরিটা তিনি আমাদের এখানে নতুন জয়েন করেছিলেন, তার স্টোরিটা আপনার কাছে ভালো লাগছে। সুতরাং এখনো পর্যন্ত আমরা সমান সমান মোটামুটি আছি বলা যায়, তাই না? আচ্ছা, পুরনোদের মধ্যে আরো একজন ডিনার, তার ঘটনা শুনি এবং দেখা যাক মানে কোন দল জয়ী হয়। রাইট। আচ্ছা দেখা যাক, আমরা দিনারের কাছে যাই। দিনার, এই ঘটনাটা কোথায় ঘটেছে? জি রাসেল ভাই, এটা লালবাগের শেখ সাহেব বাজার নামক একটি জায়গার ঘটনা। তো আচ্ছা ঘটনাটি আমি শুনেছি আমার ফ্রেন্ড মিজান ভাই ওনার মুখ থেকে। আচ্ছা তো রাসেল ভাই, আমি সরাসরি মিজান ভাই ঘটনা চলে যাই। তো ঘটনাটি শুরু করার আগে আমি তার বাসার একটু বর্ণনা দিয়ে নিই। সেটা হচ্ছে শেখ সাহেব বাজার এলাকায় আজিমপুর মডেল স্কুল নামে একটি স্কুল রয়েছে। ঠিক সেই স্কুলটার পাশে হচ্ছে তাদের বাসা এবং তাদের বাসাটা বিশাল পরিসরে করা। তো তারা ওইখানে, তার নানু বাসা এটা বেসিক্যালি, এবং তাদের পূর্বপুরুষরা প্রায় রাসেল ভাই ৮০-৯০ বছর বা তারও বেশি সময় ধরে সেখানে তারা থাকেন। তো তাদের বাসায় প্রায় শুরু থেকে বিভিন্ন ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে আসছে। তো মিজান ভাই আমার সাথে যে ঘটনাটি শেয়ার করে, এটা প্রায় রোজার ১-১.৫ মাস আগের একটি ঘটনা। তো ঘটনাটি হচ্ছে এরকম যে মিজান ভাই এক রাতে তার রুমে শুয়ে টিভি দেখছিলেন। তো তখন প্রায় রাত ২টা কি ২:৩০ এরকম একটা সময় হবে। তো উনি ওই সময় ওনার জাস্ট ঘুম চলে আসে, উনি টিভি অফ করেন। তো টিভি অফ করে উনি ওনার রুম থেকে বের হয়ে উনি ওয়াশরুমের দিকে যান। তো উনি ওনার ওয়াশরুমে গিয়ে লাইট জ্বালিয়ে, তো উনি যখন ফ্রেশ হচ্ছিলেন তখন রাসেল ভাই উনি যে শব্দটা শুনে সেটা হচ্ছে এরকম যে ওনাদের যে উপরের যে ফ্লোরটা ছিল, সেই ফ্লোরে কিন্তু রাসেল ভাই তখনও কোনো ভাড়াটিয়া ছিল না। হুম জাস্ট উনি ৩ তলায় থাকতেন।
তো উনি যেটা শুনতে পান যে উপর থেকে কে একজন সিঁড়ি দিয়ে নিচে নামছে। হুম, তো শব্দটা খুবই উইয়ার্ড ছিল এই জন্য যে রাসেল ভাই প্লাস্টিকের স্যান্ডেল অথবা স্পঞ্জ বা চামড়ার স্যান্ডেল পরে যদি কেউ সিঁড়ি দিয়ে নামে হুম, যেরকম একটা শব্দ হবে, কিন্তু ওই শব্দটা ওই রকম ছিল না। এটা রাসেল ভাই উনি যেটা বলে যে অনেক আগে এক ধরনের কাঠের একটা স্যান্ডেল পাওয়া যেত, হুম, যে যেটাকে বলে খরম। আচ্ছা, তো উনি যেটা বলেন যে শব্দটা ছিল ওই খরমের শব্দ। তো ওই শব্দটা রাসেল ভাই উনি এর আগেও অনেকবার ওনাদের বাসায় শুনেন। হুম, তো উনি জাস্ট ওনার একটা কিউরিসিটি ছিল যে আসলে এই জিনিসটা কি দেখার জন্য। হুম, তো উনি রাসেল ভাই সঙ্গে সঙ্গে ওয়াশরুম থেকে যখন বের হন, তো বের হওয়ার পর ওই সিঁড়িঘরে ওইখানে কোনো লাইট ছিল না। তো উনি যেটা ফিল করলেন যে কোনো একটা গরম বাতাস জাস্ট উনাকে ক্রস করে উপরের সিঁড়ি থেকে নেমে জাস্ট নিচের সিঁড়ির দিকে নামছে, এবং উনি কিন্তু স্টিল সেই খরমের জুতোর শব্দটা শুনতে পাচ্ছে। হুম, তখন উনি ওই জায়গায় লাইটে যখন সুইচ অন করলো, তো আসলে উনি যেটা দেখলো সেটা খুবই অবাক করা একটা ব্যাপার ছিল যে উনি দেখে যে সিঁড়ির মধ্যে কালো কুচকুচে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো উনি খুব অবাক হয় যে কারণ বিড়ালটা মানে উনি বলতেছে বিড়াল কাজ মানে ওটা বিড়ালের মতো তেমন একটা ছিল না শেপটা। আচ্ছা, ওটা শেপটা ছিল রাসেল ভাই উনি যেটা বলে যে কুকুরের যে শেপটা হয় হুম, ঠিক ওই রকম একটু বড় ধরনের বিড়াল ছিল। তো উনি এই ধরনের বিড়াল এর আগে ওনাদের বাসায় কখনো দেখেনি, হুম, ইভেন দিনের বেলা তো উনি দেখেনি। তো আসলে উনি কোনো কিছু বুঝে উঠতে না পেরে উনি জাস্ট ওনার হাতের পাশে পানি ভর্তি বালতি ছিল, তো উনি সেখান থেকে বিড়ালটাকে তাড়ানোর জন্য সেখান থেকে কিছু পানি ছুঁড়ে মারে বিড়ালটার গায়ে। হুম, তো আসলে ভাই স্বাভাবিক কোনো বিড়াল হলে কিন্তু তখন সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা। হুম, বাট উনি পানি ছোড়ার পর যেটা দেখলো যে বিড়ালটা তার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, তো তখন উনি একটু ভয় পায়, তো উনি কি করবে কিছু বুঝে উঠতে পারতেছিল না। তো ওই সময় ওনার হাতের পাশে একটি লাঠি ছিল, তো উনি করলেন কি যে সেই বিড়ালটার গায়ে মানে আঘাত না করে উনি জাস্ট ওয়ালের মধ্যে 2-3টা বাড়ি দেয়। হুম, তো বাড়ি দেওয়ার পর সঙ্গে সঙ্গে রাসেল ভাই যেটা হয় যে স্বাভাবিক বিড়াল হলে কিন্তু সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা, বাট সেটা মানে খুব দিব্যি মানে খুব নর্মালি মানে অস্বাভাবিক ভাবে সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেমে গেল। হুম, তো উনি তখন মানে দিব্যি সেই শব্দটা সেই খরমের শব্দটা বিড়াল প্রতিটা স্টেপ দিয়ে নামছে এবং উনি সেই খরমের শব্দটা শুনতে পাচ্ছেন। হুম, তো তারপর উনি রাসেল ভাই উনি ওনার রুমে চলে আসেন, রুমে চলে আসে ঘুমিয়ে পড়েন। তো সকালবেলা যখন ওনার ঘুম ভাঙে তখন ওনার গায়ে অনেক জ্বর। আচ্ছা, তো অনেক জ্বর ছিল, তারপর ওনাকে ডাক্তার দেখানো হয়। তো ওনাদের বাসায় যে ওনার বড় মামা ছিল, আসলে ওনার জয়েন্ট ফ্যামিলি ছিল, মামা তারপর খালা সবাই একসাথে থাকতো ওনারা ওইদিকে। তো ওনার বড় মামা ওনাকে যেটা বলে, উনি কিন্তু রাসেল ভাই রাত্রে ওনার সাথে কি হয়েছে এরকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করেনি। হুম, তো ওনার বড় মামা জাস্ট ওনার রুমে এসে ওনাকে বলে যে সবাইকে বের করে দিয়ে ওনাকে বলে পার্সোনালি যে তুমি রাতের বেলা উনার গায়ে কেন পানি মারতে গেলা। তো এটা কিন্তু আসলে দুইটা জিনিস যে উনি খুব অবাক হয় যে উনি যে রাতের বেলা পানি মারছে এটা উনি ছাড়া আর কেউই জানে না। আর উনার মামা যেটা বলতেছে যে উনাকে পানি কেন মারলা, তখন উনি একটু অবাক হন যে উনি তো বিড়ালের গায়ে পানি মারছেন। তারপর ওনার মামা যেটা বলে যে তুমি বেঁচে গেছো, মুরব্বীদের দোয়া ছিল, আর তুমি লাঠি দিয়ে হয়তো বা আঘাত করলে তুমি হয়তো বা বাঁচতে পারতে না। তো তখন তার মামা যেটা বলে যে তুমি যে জিনিসটাকে দেখছো এটা ওনাদের বাসায় প্রায় কয়েকশো বছর ধরে ওনাদের বাসায়, এবং উনি যেটা বলেন ওনার বড় মামা যিনি বলেন উনি একটু পরহেজগার ছিলেন। হুম, তো উনি বলেন যে এটা ওনাদের বাসার পাহারাদারের মতো একজন। একটা কিছু, আচ্ছা, তো রাসেল ভাই এই ঘটনাগুলো কিন্তু ওনাদের এলাকায় প্রায় সবাই জানে। তো তারপর ওনাদের বাসার পাশে একটি স্কুল রয়েছে, ভাঙ্গা একটি স্কুল, আমি সেই স্কুলটির নাম বলছি না। তো ওই স্কুলটা যে একটা ঘটনা, সেটা যখন আমার রাসেল ভাই ঘটনাগুলো বাইরে দাঁড়িয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে শুনতেছিলাম, তখন ওই মিজান ভাই যেটা বলে সেটা হচ্ছে যে অনেকগুলো কাপড়কে যদি একসাথে রাখার পর মানে হুম, বড় কোনো একটা কাপড় দিয়ে যদি বেঁধে ফেলা হয়, তো সেটা যেরকম পুটুলি আকারে দেখা যাবে, ঠিক ওইরকম একটা জিনিস রাতের বেলা সেই স্কুলটার পাশ থেকে বের হয় মানে কোনো রকমের কোনো মানে মানুষ অনেকগুলো কাপড়কে একসাথে পুটলির মতো করলে যেটা এরকম হ্যাঁ, হবে, যেরকম একটা গোলাকৃতি এরকম জিনিস বের জি হয়। জি রাসেল ভাই, এবং খুবই সেটা অদ্ভুত ব্যাপার। এবং আসলে খুবই অবাক করা ব্যাপার যে যখন আমি ঘটনাটি শুনতেছিলাম তখন কিন্তু আশেপাশের একজন মুরব্বী আঙ্কেল ছিলেন, ওনার দোকান আছে সেখানে, উনিও কিন্তু আমাকে সেম জিনিসই বলতেছিলেন যে হ্যাঁ এটা ওনারা অনেকেই দেখছেন। তো এটা হয় এমন যে ওই স্কুলের পাশ থেকে সেটা বের হয় এবং রাস্তা দিয়ে রোলিং করতে করতে কোনো ধরনের মানুষের স্পর্শ ছাড়া সেটা কোনো রাস্তাতে দিব্যি চলতে থাকে। তো অনেকে যেটা এক্সপিরিয়েন্স করে যে দূরের থেকে দেখছে যে রাস্তার মধ্যে কোনো একটা পুটুলি পড়ে আছে। তো যখন সেটা কাছাকাছি আসছে তো কাছাকাছি এসে দেখা যে না সেখানে কোনো পুটুলি বা কোনো কিছু নেই, দিব্যি সেখানে একজন পুরুষ অথবা অনেক সময় অনেকে দেখেছে যে সেখানে দিব্যি একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো তারা যেটা বলে যে সেটা সেখান থেকে রাস্তার মধ্যে রোলিং করতে করতে রাসেল ভাই আমলিগুলা বালু মাঠের এখানে একটি ডোবা আছে, সেটা 2-3 বছর আগে ভরাট করে ফেলছে, ঠিক ওই জায়গাটা পর্যন্ত আসে। তো যখন আমি এই ঘটনাটি রাস্তায় শুনতেছিলাম রাতের বেলা, তখন পাশের থেকে এক ভদ্রলোক উনি যেটা বলেন যে উনার ভাই সেম জিনিসটাই ফেস করছেন, এবং উনি যেটা বলেন সেটা হচ্ছে যে উনার ভাই সেদিন বেরিবাদ দিয়ে তাদের বাসায় আসতেছিল আমলিগুলার ওই দিকটি দিয়ে। তো উনি যেটা বলেন যে তার ভাই যেটা দিব্যি দেখে যে একটু ঢালুর মধ্যে থেকে মানে একটা কাপড়ের পুটলি জাস্ট রোলিং করতে করতে আসতেছে, ওই রকম ঢালুও ছিল না রাস্তাটা। তো উনি প্রথমে এটাকে স্বাভাবিক নেন,
তো উনি যেটা দেখেন ওনার ওই ভদ্রলোকের বড় ভাই, যে সেটা হচ্ছে যে পুটুলিটা রাস্তার থেকে যখন সে ডোবাটার উপরে চলে আসলো, সেটা কিন্তু রাসেল ভাই স্বাভাবিক কোনো পুটুলি হলে কিন্তু সেটা ডুবে যাওয়ার কথা, হুম। সেটা কিন্তু ভাসতেছিল পানিতে। পানিতে ভাসতেছিল মানে পানির ভিতরে কিন্তু সে তলিয়েও যায়নি, পানির উপরে ছিল সেটা। এবং পানির উপর থেকে সেটা সে ডোবার মাঝখানে মানে এসে সেটা ভাসতেছে পানির মধ্যে না, পানির থেকে একটু উপরে। এটা সেই ভদ্রলোক বলতেছিল। তো এই ঘটনাগুলোর সাথে কিন্তু রাসেল ভাই ওই শেখ সাহেব বাজার রসুলবাগ এলাকার মানুষজন মানে মোটামুটি এখন অনেকটা ইউজ টু, যে ওনারা অনেকবার এগুলোকে ফেস করছে। ফেস করে ফেলেছেন অলরেডি। তারপর আরেকটা যেটা ঘটনা রাসেল ভাই ওনাদের বাসা কেন্দ্রিক, সেটা হচ্ছে যে আমি রাসেল ভাই মানে ঘটনা শোনার পর তাদের বাসা কিন্তু আমি গিয়ে দেখেছি। তো তাদের বাসা একটি ডাব গাছ আছে, ডাব গাছটা প্রায় আপনার 6 তলা বা 7 তলার মতো লম্বা, যেটা আমার কাছে খুব অবাক লাগে যে এতটা লম্বা একটি ডাব গাছ। তো সেই ডাব গাছ নিয়ে একটি ঘটনা, যেটা হচ্ছে যে ওনাদের এক নেইবার্স আছে, তো নেইবার্স এর একটা রান্নাঘর ছিল সেই ডাব গাছটার সাথে। এটা কিন্তু রাসেল ভাই যে মানে যখন আমি ঘটনা শুনতেছি সবাই কিন্তু বলতেছে, যে ওই এলাকার মানুষজনরাই বলতেছে যে এরকম ঘটনাগুলো। হুম। তো এই নেইবার্স এর মেয়ে যেটা করে যে উনি, এটা অনেক আগের ঘটনা, সে রান্নাঘরটা ওখানে ছিল এবং সে রান্নাঘরটার মধ্যে বসেই ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছিল। তো ভাত খাওয়ার পর সে অ্যাজ ইউজুয়াল তার রুমে চলে আসে। তো রুমে চলে আসার পর দিন থেকে তার সাথে যে ঘটনাগুলো শুরু হয়, সে কিছু প্যারানর্মাল মানে বিহেভিয়ার দেওয়া শুরু করে। যেটা হচ্ছে রাসেল ভাই যে সে দিনের বেলা কোনো একটা সময় সেই ডাব গাছটার সামনে গিয়ে মানে উপরে কার সাথে জানি তাকে সে কথা বলতেছে এবং দিব্যি সে হাত দিয়ে ইশারা করে তাকে নিচে নামতে বলতেছে। প্রথম তার আম্মুরা তার আম্মু তার গার্ডিয়ান যেটা ভাবে যে হয়তোবা অন্য কোনো সমস্যা। তো রাসেল ভাই তাকে কিন্তু অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজ দেখানো হয়। তো একটা পর্যায়ে যেটা হয়, তার এই প্রবলেম গুলো কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে এবং অতিরিক্ত একটা মাত্রায় চলে যায়। তো উনি দিনের প্রতিটা সময় সেই গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো একটা সময় তার গার্ডিয়ান যেটা করে যে তাকে তার রুমের মধ্যে বেঁধে রাখে। আসলে তাকে শিকল দিয়ে কিন্তু রুমের মধ্যে অলওয়েজ তারা বেঁধে রাখতেন এবং তার রুমের দরজা তারা বাইরে দিয়ে লক করে রাখতেন। তো একদিন রাতে আরেকজন নেইবার্স উনি ওনার ছাদে উঠে রাসেল ভাই যেটা দেখেন, সেটা হচ্ছে যে ওনাদের বাসার পাশে যে স্কুলটা রয়েছে, হুম। যে স্কুলটা আমি ঘটনাটা একটু আগে বললাম, ঠিক সেই স্কুলটার বাউন্ডারিটা যেটা, ঠিক বাউন্ডারিটা এবং স্কুলের যে মূল ভবনটা, সেটা মাঝখানে একটু গ্যাপ রয়েছে। তো এবং সেখানে মোটামুটি অনেকটা ময়লার স্তূপের মতো। তো আচ্ছা। উনি ছাদের উপর থেকে যেটা দেখে, 2 তলার ছাদের উপর থেকে যেটা দেখে, যে সেখানে ওই নেইবার্স এর যে মেয়েটা, তার মতো কেউ একজন রাসেল ভাই সেখানে বসে মানে মানে ময়লার যে স্তূপগুলো ছিল হুম। সেখান থেকে সে কিছুটা মানে মনে হচ্ছে যে সে কিছু কুড়িয়ে খাচ্ছে সেখান থেকে, মানে উনি লাইটের ঝাপসা আলো যেটা দেখেন। তো উনি আচ্ছা। এটা দেখার পর মানে সেখান থেকে দৌড় দিয়ে নেমে যায়, দৌড় দিয়ে নেমে তাদের বাসায় যায়। তাদের বাসায় গিয়ে বলে যে আপনার মেয়ে কোথায়? তখন তারা বলে যে অ্যাজ ইউজুয়াল সে তো রুমে। তখন উনি বলে যে না, সে তো রুমে না, হয়তো দেখেন একটু চেক করে দেখেন। হুম। তখন তার গার্ডিয়ানরা মানে একটু বিরক্ত হই, মানে তো ওকে রুমের দরজা কিন্তু আসলে বাড়িতে লাগানো ছিল। তো ওনার ওই সেই নেবার্সের কথা শুনে ওই ফ্যামিলি যেটা করে যে রুমের দরজা খুলে এবং দরজা খোলার পর আসলে দেখা যায় সে রুমের মধ্যে নেই। তখন সেই লোকের কথা মতো তারা সেই স্কুলটার ওই 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 জায়গাটায় আসে এবং তাকে দেখে আসলে সে ওখানে মানে ময়লা আবর্জনার মধ্যে মানে হুম। কিছু একটা কুড়াচ্ছে এরকম। তো আসলে তাকে কিন্তু সেখান থেকে ধরে নিয়ে বাসা নিয়ে আসা হয়। তো তারা একজন হুজুরকে দেখায়। তো হুজুর রাসেল ভাই যেটা বলে যে ওই ডাব গাছের উপর কোনো একটা প্যারানর্মাল কিছু ছিল এবং সে ওইটা দ্বারা প্রজেস্ট হয় এবং সে তাকে কিছু তাবিজ দেয় এবং কিন্তু হুজুর বলে যে এই জিনিসটা ডাব গাছের মধ্যে আছে কিন্তু আমি এটাকে তাড়াতে পারবো না। এবং সে মেয়েটা আস্তে আস্তে রিকভার করে উঠে, বাট সে কিন্তু স্টিল মেন্টালি কিছুটা ডিসঅর্ডার। এবং রাসেল ভাই আমি যার মুখ থেকে ঘটনাগুলো শুনি এবং ওই এলাকাবাসী, সে মিজান ভাই আমাকে বলে যে যারা এইসব ব্যাপারগুলোতে মোটামুটি বিলিভ রাখে না বা যারা অনেক আছে যে এক্সপিরিয়েন্স করতে চায়, তো উনি নিজে রিকোয়েস্ট করেছেন এবং আমি তার হয়ে বলছি যে ওই আজিমপুর লালবাগের দিকে যারা আছে বা যারা এক্সপিরিয়েন্স করতে চায় তারা কিন্তু যে কোনো সময় রাসেল ভাই তাদের বাসায় গিয়ে এগুলো এক্সপিরিয়েন্স করতে পারে। বাহ! চমৎকার, চমৎকার। তাহলে তো একদম প্রমাণ হাতে নিয়ে আজকে দিনার ঘটনা বলতে জি। আসছে। তো থ্যাংক ইউ সো মাচ দিনার। এবং আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অলরেডি আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, লিখেছেন যে রাসেল ভাই ভালো, ভালো, ভালো এরকম অনেকেই লিখেছেন। এটা লিখেছেন হচ্ছে সোহেল রানা। এছাড়াও লিখেছেন দেওয়ান সাজিদ এবং তিনি বলছেন আই লাভ বুথ এফএম। আমাদেরকে এখানেও অনেকে মানে লিখেছেন এবং আমাদেরকে শাহানা মিতু লিখেছেন যে তিনি অনেক ভূত এফএম পছন্দ করেন, সেটা এখানে লিখেছেন। এখানে জয় তালুকদার অনেকবার আই লাভ ভূত এফএম লিখেছেন, অনেকবার। এবং সাজিদ হাসান লিখেছেন খুব ভয় লাগছে রাতুল ভাই। এই কমেন্টগুলো কিন্তু আপনারাও দেখতে পারেন। আমাদেরকে প্রথম সূর্য লিখেছেন চরম লাগছে রাসেল ভাই। আমাদেরকে আব্দুল্লাহ আল মনসুর লিখেছেন যে আমি কিন্তু ভয় পাচ্ছি। আমাদেরকে এছাড়াও রুবেল আহমেদ এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে হাবিব আদনান লিখেছেন যে তিনি এভরি ফ্রাইডে তিনি ওয়েট করেন। আমাদেরকে এস কে সবুজ লিখেছেন যে ভয় লাগছে।
লাগছে না তার কাছে। আমাদেরকে মেহেদী হাসান শামীম লিখেছেন অনেক ভয় লাগছে। আমি আসলে ঠিক বলতে পারবো না যে কিছু মানুষ লিখছেন ভয় লাগছে, কিছু মানুষ লিখছেন যে ভয় লাগছে না। কোন ধরনের ঘটনাগুলোতে আপনাদের ভয় লাগে এটাও যদি একটু জানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমার কাছে আসলে মনে হয় যে সেটাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে লিখেছেন আবুল কালাম আজাদ। রাসেল ভাই কেমন আছেন? আই লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে লিখেছেন নাজমুস সাজাদ শুভ যে ভাইয়া মেডিকেল কলেজের ঘটনাগুলো অনেক ভালো লাগে আমাদেরকে, এবং আমি এই জন্যই যারা ডক্টর রয়েছেন আমাদের এখানে যদি কোনো ডক্টর যদি এই মুহূর্তে শুনে থাকেন তাহলে ডেফিনেটলি আমাদেরকে মানে একবারে রিকোয়েস্ট করছি যে আপনি আপনার ঘটনাগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিন। আপনাদের ডিমান্ড অনেক। হ্যাঁ, ওকে। সো না আমি খুবই অনার্ড হব, খুবই আনন্দিত হব যদি আপনারা আসেন। কারণ আপনাদের যদি মেডিকেল কলেজের ঘটনা থাকে, কিছু ঘটনা দেখা যায় যে মানে বছরের পর বছর সব নতুন স্টুডেন্ট আবার আসেন, আবার শোনেন তারা। মানে প্রতিটা কলেজের এরকম অসংখ্য ঘটনা রয়েছে, তাই না? আর এখানে তো নাম-টাম কোনো কিছু বলার প্রয়োজন নেই। কোন কলেজে সেটাও যেহেতু বলার দরকার নেই। সুতরাং সমস্যা তো নেই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এসএমএস করেছেন অনেকেই। আই লাভ ভূত এফএম চট্টগ্রাম থেকে সুইট লিখেছেন। রাজু লিখেছেন যে ঢাকা থেকে যে রাসেল ভাই পড়তে পারলাম না। আমাদেরকে আদিল লিখেছেন যে লাস্ট স্টোরিটা তার কাছে অবশ্য তাদের অতটা ভালো লাগে নাই। আমাদেরকে সাদাকাত লিখেছেন যে বাহ ভালো তো, মানে স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। জ্যাকলিন আমাদের নাটক থেকে লিখেছেন যে টিভি সেন্টার আই লাভ ভূত এফএম। আমাদের রেডিও ফুর্তি আমাদেরকে শামীম খান লিখেছেন ভয় লাগছে ফার্স্ট স্টোরি নাটক থেকে লিখেছেন তিনি। সম্রাট আমাদেরকে এসএমএস করেছেন এবং তার আজকে বার্থডে জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। ডিজে আমার লিঙ্কন আমাদের এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। কি আমাদের লিখেছেন যে ভয় লাগছে। আমার লাস্টের ঘটনাতে আমার একটু ভয় লাগছিল সিরিয়াসলি। আমাদেরকে এছাড়া পাপড়ি এবং ফুয়াদ ভূতের গলি থেকে লিখেছেন যে ভালো লাগছে ভীষণ, এবং তিনি যে থ্যাঙ্কস টু অল গেস্ট তাদেরকে এখানে এসে ঘটনা শেয়ার করার জন্য এবং এত অসম সব স্টোরি শেয়ার করার জন্য। মৌ এবং ইরা আমাদের এসএমএস করেছেন এবং খুব ভয় লাগছে তারা জানিয়েছেন। আমরা ছোট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সুতরাং এই পর্যন্ত আপনাদের একটু কষ্ট করে আমাদের সঙ্গে থাকতে হবে, কোথাও যাবেন না। যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে তাদেরকে বলি যে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো ঘটনা না লিখে সরাসরি আমাদেরকে আপনারা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন অডিও ক্লিপটি। যাই হোক, একটা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। উত্তরা থেকে বিথি লিখেছেন যে আই লাভ ভূত এফএম এবং ভূত এফএমে তিনি তার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছেন। ফাইন। আমার মনে হয় যে আপনি আমাদেরকে ইমেল করে দিন আপনার ঘটনাটা, আমরাও ওয়েট করছি আপনার ঘটনা পাওয়ার জন্য। ভূত এফএম@radiofurti.fm। আপনারা তো স্পেলিংটি জানেনই, তারপরেও আরেকবার বলে দিচ্ছি BHWTFM@radiofurti.fm RADIOFORTI.fm। এরপরে কোনো কনফিউশন থাকে তাহলে চলে যান www.facebook.com/radio.furti এই অ্যাড্রেসে এবং স্ক্রল করে দেখুন যে আমাদের একটা পোস্টেই কিন্তু সেই অ্যাড্রেসটাও দেওয়া আছে। অর্থাৎ যাদের ইমেল অ্যাড্রেসের মানে স্পেলিং নিয়ে কনফিউশন আছে সেটা দূর হয়ে যাবে সেখান থেকেই। আপনারা ফেসবুকে ওই ফ্যান পেজে গিয়েই আপনারা সেখানে যে দেখতে পারবেন। অলরাইট, আলিফের নামে এখনো এসএমএস চলে আসছে। ও মাই গড। আমরা এখন ঘটনায় যাব। আমাদের এখানে দুইজন নতুন অতিথি আছেন যারা এই মুহূর্তে জয়েন করেছেন। আপনাদের নামটা একটু প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি রকি বলছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি এবং উত্তর শাহজাহানপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি? আমি আরিফুর রহমান প্রান্ত, ঢাকা সিটি কলেজ থেকে এসেছি, উত্তর শাহজাহানপুর থেকে এসেছি। উত্তর শাহজাহানপুর থেকে এসেছেন। আমরা তাহলে শুনি আপনাদের ঘটনা। দুইজন ভাই, দুই ভাই তারা, এবং দুই ভাই মিলেই একটা ঘটনা বলবেন তাদের সাথে, এবং তারা আগামী উইকে নেক্সট উইকে আপনারা আসবেন, আপনাদের ইনশাআল্লাহ। সঙ্গে আপনাদের ফুপু আসবেন সম্ভবত, না? ইনশাআল্লাহ হ্যাঁ, ভাই। ফুপু আসবেন এবং তিনি বেশ কিছু ঘটনা শেয়ার করবেন। তো আমরা ঘটনাটা শুনি আপনাদের। আচ্ছা, যে ঘটনাটা ভাই আমি শেয়ার করব সেটা 2005 এর দিকের ঘটনা। দুজনেই তো একসাথে ঘটেছে, না? দুজন একসাথে ছিলেন? দুজনই উইটনেস।
তো 2005 এর দিকে ঘটনা। আর আগে বলে রাখি সেটা হচ্ছে যে আমার বাবা হচ্ছে রেলওয়ে চিফ ইন্সপেক্টর, তো তার সরকারি চাকরি বদলি হতে হয় সব সময়। তো 2005 এর দিকে মোস্ট প্রবাবলি আমার বাবা দেওয়ানগঞ্জের দিকে ছিল আর কি বদলি। তো আমরা ঢাকায় ছিলাম, আমি, আম্মু আর আমার ছোট ভাই। তো নানুর বাড়ি থেকে একদিন হঠাৎ ফোন আসলো যে আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গিয়েছে, তো আমাদের যেতে হবে। তো পরের দিন সকালবেলা আমরা রওনা দিলাম। আমাদের নানুর বাড়িটা হচ্ছে নরসিংদী শিবপুর থানায় আর কি। তো শিবপুরে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেছে আর কি। তো ওখানে গিয়ে তো কান্নার রোল সব জায়গায়। তো আমরা ওখানে আবার আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আর কি গ্রামে। তো ওখানে গিয়ে সবার সাথে দেখা টেখা করলাম। তো ওখানে দেখা করার সময় আমরা বাজারের দিকে যাচ্ছিলাম আর কি। তো সেই টাইমে আবার মামারা সবাই মিলে দাফনের কাজ করতেছিল আর কি। তো আমরা ওখানে বাজারে গিয়ে আড্ডা টাড্ডা গল্প টল্প করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো আসার সময় দেখি যে এখনো দাফনের কাজ চলছে। তো মামারা তখনও মানে মোনাজাত ধরছে আর কি। তো আমরা সামনে গেলাম। তো ছোট মামা এসে আমাদের বললেন যে তোমরা ছোট মানুষ, যাও সামনে, সামনে যাও, যাও তোমরা মোনাজাত ধরো আমাদের সাথে। তো আমরা মোনাজাত ধরলাম। আহ প্রায় 5 মিনিট পর আমি দেখলাম যে আমাদের পিছনে কেউ নেই। তো খুব অবাক লাগলো যে কিছুক্ষণ আগেও ছিল, এখন কোথায় গেল। তো সামনে তাকে দেখি যে মানে সাদা একটা শ্যাডো, মানে শ্যাডোর মতোই, ট্রান্সপারেন্ট শ্যাডো, সেই জিনিসটা কবরের উপর শুয়ে আছে। তো সেটা উঠে বসলো আর কি। তো আমি মারাত্মক রকমের ভয় পেলাম। সেটার চেহারা ছিল এমন যে কোনো চোখ ছিল না, ঠিক আছে, জাস্ট একদম সাদা একটা, মানে ডার্ক সাদা ছিল ফেসটা। চুল ছিল মানে ব্ল্যাক। তো সেটা হাসছে। তো আমি দেখে মারাত্মক ভয় পেয়েছি। তো আমার ছোট ভাই ছিল সাথে, তো আমি ওকে বুঝতে দেইনি যে আমি ভয় পেয়েছি। তো আমি ওকে বিভিন্ন ভাবে অভয় দেওয়ার ট্রাই করি যে ব্যাপার না, এগুলা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ভয় পাও না, এগুলো কিছুই না। তো আমি বলছি যে কি ব্যাপার, আপনি কবরের উপর উঠে হাসছেন কেন? তো লোকটা আমার কথা শুনে আরো বেশি করে হাসছে জোরে। তো আমি আমার ছোট ভাইকে বললাম যে চলো আমরা চলে যাই, সে কবরের উপরে উঠে হাসছে, তো তার পাপ হবে, আমাদের কিছু হবে না, তো চলো আমরা চলে যাই। তো এটা বলে আমরা চলে যাচ্ছিলাম। চলে যাওয়ার পর নানুর বাড়িতে যখন গেলাম তখন দেখলাম যে সবাই আমাদের জন্য অনেক টেনসড, আমরা কোথায় গেলাম, সবাই আমাদের অনেক খুঁজতেছে। তো ছোট মামাকে দেখার পরে ছোট মামা আমাদের জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তোমরা কোথায় ছিলা এতক্ষণ, তোমাদের খুঁজে পেলাম না কেন মোনাজাতের সময়? তো তখন আমি কাউন্টার কোয়েশ্চেন করলাম যে তোমাদের কি তো খুঁজে পেলাম না, তোমরা পিছনে ছিলে, হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেলে। তো তখন ওরা মানে বললো যে আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, কিছু হয়নি। তো আমার নানু আবার ব্যাপারটা বুঝতে পেরেছে। তো যেহেতু নানু অনেক কিছুই জানতো এরকম ওই এলাকাটা সম্পর্কে, জিন টিন নিয়ে আর কি। তো ঘটনাটা এখানেই শেষ হতে পারতো, বাট ঘটনাটা মনে হচ্ছে মানে এর পরে যে ঘটনাটা মানে ঘটেছে সেটা আরো বেশি ভয়ঙ্কর। তো সেটা শুনি আমরা ওর কাছ সেটা থেকে। হ্যাঁ, শেয়ার হ্যাঁ, করছে আমার ভাই। হ্যাঁ, হ্যাঁ। তো ভাইয়া, ভাইয়ার কাহিনীটা এখন শেষ হয়নি। ভাইয়ার কাহিনীটা আসলে আমাদের যে ঘটনাটা ঘটেছে সেটার আর কি সত্যতা প্রমাণিত হয় হচ্ছে পরদিন সকালবেলা। তো আমাদের মানে কবরটা যেখানে দেওয়া হয়েছিল তার সামনে ছিল এক প্রতিবেশীর বাসা। তো ওই মহিলা সকালবেলা এসে হাজির। তো উনি আমাদেরকে বলছেন যে উনি সারা রাত হাসির শব্দের কারণে ঘুমাতে পারেননি। সেই হাসিটা সেই কবরের কাছ থেকে আসতেছিল। তো এমনিতে আমাদের কথা তখন কেউ বিশ্বাস করলে, পাত্তা না দিলেও, তো পরবর্তীতে আমাদের কথা পরে তার বিশ্বাস করে। তারপর এমনিতে আমার মারা পাঁচ পাঁচ বোন আর 4 ভাই। তো একদিন আমার ছোট খালা এই তেঁতুল গাছের নিচে বান্ধবীর সাথে গল্প করছিল। তো তখন দুপুরে আজান দিয়ে দেয়। তো উনি ফিরে আসে। ফিরে আসার পর এই আমার নানু এই দুপুরে খাবার রান্না করার পর এই একটু বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার পর এসে দেখে যে খাবারের হাঁড়ি পাতিল সব খালি, তরকারি খালি, কিছু নেই। তো হঠাৎ করে আমার মাকে এসে কোশ্চেন করে যে এই কি তোরা কি খাবার বেড়ে খেয়েছিস নাকি? তো মারা বললো যে আমরা তো তোমার জন্য ওয়েট করতেছিলাম, আমরা তো কিছু খাইনি। তখন মানে একটা ঘটনাটা নিয়ে কিছু হয়। তো বাট তখন কথা আর আগে না বেরিয়ে তো নানু আবার রান্না করতে চলে গেল। তো বিকেল বেলা
আমার ছোট খালা মানে যে একটু উইয়ার্ড আচরণ করছে দুপুরবেলা থেকেই, নিজের নিজের সাথে নিজে কথা বলতেছে, হাসতেছে। তো বিকেল বেলা উনি ১ টিন মুড়ি আর ২ কেজি প্রায় গুড় নিয়ে বাইরে চলে যাচ্ছেন। তো নানি পেছন থেকে ডাকলেন যে, "এতগুলো মুড়ি আর গুড় নিয়ে কোথায় যাচ্ছ?" বলল যে, "বান্ধবীর সাথে খাবো।" তো বললেন যে, "বান্ধবীর সাথে নিয়ে এত মুড়ি এত গুড় নিয়ে যাচ্ছ কেন?" কিছু বলার আগে উনি গটগট করে চলে গেলেন খালা। তো সন্ধ্যায় আবার ফিরে এলেন। রাতের বেলা রাতে রান্না করার সময় নানু বলল যে, "আমি এশা নামাজটা পড়ে আসি।" আমার আম্মুকে বলল যে, "তুই একটু রান্নাটা শেষ করে আয়।" তো আম্মু কিচেনে যাবে। কিচেনে যাওয়ার পর দেখে যে এক পা দিয়ে স্তম্ভিত হয়ে যান। দেখেন যে ফুটন্ত চুলার উপর ফুটন্ত ভাত আর তরকারি আছে গরম করা। সেটা মানে ফুটন্ত ভাত হাত দিয়ে কাকু আন্টি মানে আমার ছোট আন্টি খাচ্ছেন। তো দেখে আম্মু তো স্টাক হয়ে গেছেন। তো এক পা পিছে গিয়ে এই ছোট্ট একটা এই উঠোন ছিল, উঠোন পার হয়ে তাড়াতাড়ি বাসায় গিয়ে বলল। তো আমার ৪ মামার থেকে ২ মামা গেল আমাদের নিজস্ব এই এক মসজিদ আছে। তো সেই ইমাম সাহেবকে ডাকতে। ইমাম সাহেব আসলেন। আসার পর বাড়ি বড় উঠোনটা একটা বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁকার পর বললেন যে, "যাও এই তোমাদের বোনকে নিয়ে আসো।" তারপরে তো উনি হচ্ছে ওখান থেকে হ্যাঁ, ওইটা মানে তো তো প্রসেস তো যেভাবে জিন-টিন আনা হয়, তো সেই প্রসেসে তিনি আনলেন। তো তার মানে বললেন যে আসলে জিন ছিল, জিনে হ্যাঁ, তিনি অবশ্যই জিন পজেসড ছিল। ছিলেন। আচ্ছা। তো বললেন যে, "এই তুই ওকে ধরছিস কেন? এখানে কি করছিস?" পরে বলল যে, "আমি তেঁতুল গাছটায় থাকি। আমি ওকে পছন্দ কর পছন্দ করেছি। তাই ওকে ধরেছি। আর তুই আমার পথে বাধা দিবি না। যদি তুই বাধা দিস তাহলে তোর অবস্থা সেই আমিনুলের মতো হবে।" তখন আমরা আরো স্তব্ধ হয়ে গেলাম যে আমিনুলের কথা বলল কেন? কারণ আমিনুল ছিল আমাদের সেই নানা যিনি ৪ দিন আগে মারা গিয়েছেন। তো পরে উম ইয়া ইমাম সাহেব বললেন যে ইমাম সাহেব পরে আমিনুলকে ছাড়াতে পেরেছিলেন তো। হ্যাঁ, হ্যাঁ, ছাড়াতে পেরেছিলেন। তো পরে গোসল করানো হয় হচ্ছে ইমাম সাহেবের পরামর্শে। বলা হয় যে উনার গোসল করানোর পর এই সাদা ফেনা টাইপের আঠালো পদার্থ বেরিয়ে যায়। ঠিক তখনই উনার জ্ঞান ফিরে। তো জ্ঞান ফেরার পর উনি ৭ দিন অসুস্থ থাকে, জ্বরে ভোগে। তারপর উনি আস্তে, আস্তে ঠিক হয়ে যান। ঠিক হয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে একদম একটানা ঘটনাটা আমরা শেষ করতে চাই। যে কয়েকটা ঘটনা রয়েছে সেজন্য আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি এবং ছোট একটা ব্রেক নিয়ে আমরা বাকি ঘটনাগুলোর মাঝখানে আর কোনো ব্রেক হবে না। সো প্লিজ একটু এটা কনসিডার করবেন। একটা ছোট্ট ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যারা এসএমএস করতে চান তারা চলে যান মোবাইলের মেসেজ অপশনে, যেয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি এক্ষুনি। That's right. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমরা এখন ভূত এফএমে আছি। আমার পাশে আছে মাসুম এবং আজকের অতিথিরা সবাই আমাদের সঙ্গেই আছেন। সো আমি বলেছিলাম যে আজকে সেই পুরনো অতিথি যাদের ঘটনা আপনাদের সবসময় ভালো লাগে এবং আমারও ভালো লাগে অনেক ইনফ্যাক্ট, সেই সমস্ত অতিথিরা আজকে আসবেন এবং আজকে অতিথির সংখ্যা কিন্তু বাড়ছেই ধীরে ধীরে। না, এই মুহূর্তে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আবরার ভাই, থ্যাঙ্কস ফর কামিং। ওয়েল থ্যাংক ইউ রাসেল ভাই। অনেকদিন পর এসেছি। অনেকদিন লাইক পরে। অ্যারাউন্ড অনেক ১-১.৫ বছর হবে। ১-১.৫ বছর হবে, রাইট। ফিলিং এবং গ্রেট। হ্যাঁ, আমাদের সবারই একই অবস্থা এবং সবাই অনেক নস্টালজিক হয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, যারা অনেকদিন পরে এসছেন। সো আমার যেটা মনে হয় যে আপনারা নিশ্চয়ই সেই ফিলিং মানে সেই ফিলটা পাচ্ছেন বা এটা হচ্ছে সেইরকম একটা অন্যরকম একটা ফিলিং আছে এবং লাস্টে আমরা একটা ডিসকাশন দিয়ে শেষ করবো। তার আগে আবরার ভাই একটা ঘটনা শুনে আসি আমরা। আবরার ভাই, যে ঘটনাটা বলবেন এটা আপনি বলছিলেন যে খুব রিসেন্ট ঘটনা। আমি শুনি ভেরি রিসেন্ট। ভেরি ওয়েল হ্যালো লিসনার্স, দিস ইজ আবরার। আমি ঘটনায় চলে যাই জি রাসেল ভাই। প্লিজ। ঘটনাটা ভেরি রিসেন্ট মিনস উইদিন লাস্ট 6 মান্থস। মানে এটা ঘটনাটা টোটালি আমার শালী মানে আমার ছোট বোন ওর নিজের লাইফে ঘটে যাওয়া। She was pregnant, she was carrying a baby for তো ওর বেবিটা হয়েছে জাস্ট ৫ মাস আগে। সে ছিল হচ্ছে আপনার স্টেটসে এই সময়টা। ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়াতে, আপনার লস এঞ্জেলসের পাশে আরেকটা সিটি আছে টরেন্সের রেডন্ডো বিচ এরিয়াতে। আচ্ছা। ওখানে সে আমার শাশুড়ি এবং আমার শালী দে ওয়ার অ্যালোন, তারা ওখানে ছিলেন। আর ধরেন ১ মাস পরেই তার বেবিটা হবে।
সো বেসিক্যালি যা হয় প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের কিছু কমপ্লিকেসি আসে, দেখা যায় যে অনেক সময় ঘুম আসে না, আপনার টাইম টু টাইম নানা কিছু আপনার দেখে বা এরকম আসে, এরকমই ধারণা করা হচ্ছিল। বাট ওর কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছিল, সেটা হচ্ছে যে ও যখন রাত্রেবেলা শুতে যাচ্ছে ওর রুমে, তখন দেখা যাচ্ছে যে ও ঘুমাতে পারছে না, শুনছে কেউ ফিসফিস করছে ওর বিছানার পাশে। আবার অনেক সময় মনে হচ্ছে যে সামবডি স্ট্যান্ডিং ইন হার রুম, এরকম কিছু ব্যাপার আর কি। তো এই ঘটনাগুলো যখন আমার শাশুড়িকে সে শেয়ার করে যে এরকম আমি ফিল করি, সে বললো যে এটা আসলে তোমার হয়তো প্রেগনেন্সি পিরিয়ড, এই কারণে অনেক কিছুই স্টেজ যাচ্ছে অনেক হয়তো এই সামথিং কারণে, লাইক হ্যাঁ। সো বেসিক্যালি এই ঘটনাটা কিন্তু সে আমাকে শেয়ার করছিল যে ভূত এফএম এ অনেকদিন আসছি না, তো যাচ্ছি না কেন, তার ঘটনাটা আমি শেয়ার করলে হয়তো বা সে মানে সবাই শুনবে। ডেফিনেটলি তিনি এখন Right. শুনতে পাচ্ছেন, বা এখন না হলেও মানে শুনবেন আর কি। শুনলে আমি আই Right. অলরেডি ইনফর্মড হার। Okay, এনিওয়েজ, okay. তো এরপরে যেটা হয়, সে এরকম চলছে প্রায় 7-8 দিন এরকম পাচ্ছে। একদিন সে অ্যারাউন্ড রাত 3টা থেকে 4টার ভিতরেই আনুমানিক সময় আর কি, হুম। সে জাস্ট ঘুম ভেঙে গেল। সে একটা খুব সুন্দর একটা স্মেল পাচ্ছিল, সামথিং ভেরি মানে অ্যাট্রাকটিভ স্মেল, কিন্তু সে ধরতে পারছিল না যে এটা কিসের স্মেল। ওকে, সো অনেকক্ষণ পাচ্ছে, ভালো লাগছে, আবার মনে হচ্ছে যে রুমের ভিতর আরো কেউ আছে, সে একা ঘুমাতো রুমে। তো এই সময় বাইরের হঠাৎ করে লাইট রুমের ভিতর আসছে, তো জানলার কাছে যায় সে, পাশে একটা জানলা ছিল বিছানার পাশে, তো জানলা থেকে সে জানলাটা সরিয়ে, ইট ওয়াজ টোটালি ফগি একটা এনভায়রনমেন্ট বাইরে। তো ওই সময়টা আসলে তখনও মানে আমাদের দেশে হয়তোবা শীত চলে গেছে, বাট ওই এরিয়াতে অনেক সময় দেখা যেত রাত্রেবেলা আপনার শীত পড়ছে, আবার দিনের বেলা গরম, এরকম আবার ফগ আসতো অনেক সময়। তো তাকিয়ে দেখে যে আপনার স্ট্রিট লাইটের থেকে সে যেটা বুঝতে পারলো, দেখতে পারলো, বাইরে একটা হচ্ছে আপনার কমলা গাছ, কমলা গাছের নিচে সামবডি ইজ স্ট্যান্ডিং। তো সে ভালো করে দেখলো কেউ একজন দাঁড়াতেই পারে, তো সে ভালো করে তাকালো, তাকানোর পর দেখলো একটা খুবই মানে ডিকলিকে একটা লোক মানে দাঁড়িয়ে আছে and তার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে অ্যামেজিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে সে যখন একটু ভালোভাবে তাকিয়ে দেখলো, লোকটার মাথায় কোনো চুল নেই এবং ঠিক তার কপালের উপর দিয়ে, মাথার উপরে একটা হর্ন, এবং তার দিকে খুব তীক্ষ্ণ দৃশ্যে লোকটা তাকিয়েছিল। অনেক খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু। খুবই অদ্ভুত ব্যাপার। আমরা কিন্তু জাস্ট আমরা জিনের কথা বলি, বাট ডিমন ব্যাপারটা উই হ্যাভ সাম ডাউট যে আদৌ ডিমন এক্সিস্ট করে কি না। এটা কি আমার কাছে, আমরা এই যে প্রসঙ্গে পরে আসবো অবশ্য, আমরা ঘটনা শেষ করি। Right. মানে এটা আমার কাছে কেন যেন মনে হয় জায়গা অনুযায়ী মনে হয় ভ্যারি করে এটা। আচ্ছা, এটা হতে পারে। হ্যাঁ। না, আরেকটু আমি ডেসক্রিপশন দিই, ওই এরিয়াটা রেডন্ডো বিচ এরিয়া ইজ লাইক হিলি এরিয়া, মানে খুব আমিও গিয়েছিলাম ওখানে অনেক আগে, মানে অ্যারাউন্ড আমি লাস্ট ডিসেম্বরে ছিলাম ওখানে। তো আমি যেটা দেখেছি ইটস লাইক এ হিলি এরিয়া, এবং ওখানে সব বাড়িগুলো হচ্ছে আপনার দোতলা, বেশিরভাগই কটেজ টাইপের, অ্যান্ড আপনার পাশেই বিচ, অ্যান্ড আপনার খুব ছিমছাম পাশেই, মানে জাস্ট ওই যে বাসাটায় ওরা ছিল, আমি ওই বাসাটায় ছিলাম, তো ওই বাসাটার আপনার ঠিক অ্যারাউন্ড আপনার হাফ কিলোমিটার দেয়ার ইজ আ ভেরি প্রমিনেন্ট গ্রেভিয়ার্ড, এবং খুব ছিমছিমে একটা পরিবেশ ওখানে। আমি যতবারই পাস করেছি ওই গ্রেভিয়ার্ডে পাশ দিয়ে, আই ফেল্ড ভেরি মানে স্কেরি, ইভেন ডিউরিং ডে টাইমস, মানে এরকম একটা এরিয়া আর কি। তো ওখানে আরো ওই বাসায় ধরেন আশেপাশে যে আমাদের পরিচিত যারা থাকতেন, তারাও অনেকে বলেছে যে এই এরিয়াটা অনেক জায়গা আছে হন্টেড, রাত বিরাতে আসলে হাঁটাচলা করা উচিত না, অনেক কিছু বলে দেখা যায়। যদিও আমি সেরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি, বাট এই ফার্স্ট টাইম আমি আমার নিজের মানুষ কারো মানে পরিচিতর ভিতর, আত্মীয় স্বজনের ভিতর কারোর কাছ থেকে ডিমনের ঘটনা শুনলাম। আমি ডিমান্ডের এই ঘটনাটা মানে আসলে খুবই it was very, এর থেকে আমার থেকে ভালো ডিমনের ব্যাপারে আই থিঙ্ক আইডিয়া দিতে পারবে বাবু ভাই, অ্যাজ হি ইজ উইথ আস। তো উনি হয়তোবা এই ব্যাপারে কিছু আমাদের আরো ধারণা দিতে পারে। অলরাইট, আমরা তাহলে চলে যাই বাবু ভাইয়ের কাছে, Yeah, দেখা যায়। right. হ্যাঁ, আচ্ছা বাবু ভাই, আপনার কাছে আমি জিনিসটা বলবো যে এই যে উনি বলছিলেন যে সবসময় জিনের ঘটনা হয় বা জিনের গল্প আমরা শুনি, ডিমানের ব্যাপারটা একটু বলেন তো আমাদের। আসলে রাসেল ভাই, এটা অ্যাকচুয়ালি মানুষের বিলিভের উপর ডিপেন্ড করে। ডিমেন যে জিনিসটা আমরা শুনি, মানে এটা খ্রিস্টান রিলিজিয়নে জিনিসটা নিয়ে বেশি আলোচিত হয়। ডিমেন জিনিসটা ইট ইজ সোর্ট অফ লাইক শয়তানের একটা আর কি অংশ আর কি। ডিমেন খারাপ জিনিস, ইটস লাইক এ পার্ট অফ শয়তান এবং তার গ্রুপ, হুইচ ইজ আমরা আমাদের রিলিজনে জিন হিসাবেই জানি। হ্যাঁ, মানে যে বেসিক্যালি জিনিসটা কিন্তু একই, আমরা একইভাবে এটাকে না, আমি যেটা বলছিলাম যে জায়গায় জায়গায় মানে হ্যাঁ, এক একজন মানুষ যে মানে এটা কি এরকম হতে পারে যে বাংলাদেশে একজন মানুষ যেভাবে মানে জিনিসটা দেখছে,
হ্যাঁ, বা হুম মানে এই ডিপিকশন এর কথা যদি আমি বলি, হুম হুম হ্যাঁ, হুম সেটা কি আমার মনে হয় যে ভ্যারি করে আপনার মনে হয়? কাইন্ড অফ কিন্তু দেখেন আপনি অ্যাকচুয়ালি যেসব জিনিস আমি বিদেশে আপনার যেটা দেখেছি, এমনকি বাইরে আপনার স্প্যানিশরা যেমন বলতো চোপা কাবরা, হুম, হুম, হুম। ওদের ভাষায় ভূতকে চোপা কাবরা বলে ওরা। তো এই চোপা কাবরা জিনিসটাও কিন্তু তাদের অ্যাক্টিভিটিস, আশা বা এই যে ধরেন আতুর ঘরে আসা। হুম, হুম। তো আবরার ভাই বলল যে আমাদের ওই যে ছোট বোন যে ও যেটা দেখেছে রোদেলা, হ্যাঁ ও যেটা দেখেছে ওইটাও কিন্তু একই, কারণ শি ওয়াজ প্রেগন্যান্ট। এবং এরকম সময় কিন্তু আমি একবার বলেছিলাম যে আমার খালাও এই ফিসফিসানি শুনেছেন মোহাম্মদপুরে বাবর রোডে, হ্যাঁ, এবং হুম, তার বাসা ছিল হাসপাতালের পাশে। এক্সাক্টলি। এবং হ্যাঁ, আমার তখন কাছে উনি সবচেয়ে দেখেছেন। হর্নের ব্যাপারটা হ্যাঁ, হর্নের ব্যাপারটা, কারণ অ্যাকচুয়ালি যদি দেখি আমাদের রিলিজনে বলে যে শয়তান মানে শয়তানের হর্ন আছে। খ্রিস্টানরাও একই কথা বলে, জিউসরাও একই কথা বলে। সবাই একই কথাই বলে যে শয়তানের মাথায় শিং আছে। তো অ্যাকচুয়ালি জিনরা বিভিন্ন ফর্ম নিয়ে চলাফেরা করে। অনেকে রাতের বেলা গভীর রাতে শুয়ে আছে, দেখে একটা ছায়ার মতো আশপাশে যাচ্ছে, মাথার কাছে পায়ের কাছে দাঁড়িয়ে আছে, ওইটাও কিন্তু জিন। এনি টাইপস অফ বাজে জিনিসকে আমরা যেরকম জিন বলতেছি, আমাদের দেশে ভূত কথার প্রচলিত হয়ে গেছে, বিকজ আমরা ওইটা দেখি প্রাচীনভাবে ভূত হিসাবে চিনে এটাকে মানে অভ্যস্ত হয়ে গেছি। একইভাবে বাইরের মানুষরা কিন্তু ডিমেনই বলে এটাকে, ঠিক আছে? মানে মূল জিনিসটা হচ্ছে জিন। যত রকমের উইয়ার্ড জিনিস দেখা হয় সবই জিন, ডিমেন যাই বলেন আপনি, এরাই কিন্তু এগুলো দেখায়। এবং এই যে মানে এদের মধ্যে আবার ক্লাসিফাই আছে যে আপনি মানে ক্লাসিফিকেশন করতে পারবেন, যেমন এদের মধ্যে খারাপ যারা, তারা নোংরা জায়গায় বসবাস করে, বাথরুমে। এবং এটা বাঁচার জন্য কিন্তু আমাদের দোয়া আছে, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে যেতে হয়, একই রকম। এবং যারা খারাপ, যারা একটু মানে মানুষের যেরকম দুষ্ট কাইন্ড, ওদের মধ্যে যারা দুষ্ট আছে তারা থাকেও খারাপ জায়গাগুলোতে। অলরাইট। হ্যাঁ, আমরা এখন একটু আলিফের কাছে যাই। হ্যাঁ, sure. একদম সময় খুবই কম। আলিফ বলছিলেন যে একটা ঘটনা আছে, বাট সেই ঘটনাটা বলার মতো টাইম নেই। আমাদের এখন হ্যাঁ, শেষ করতে রাসেল হবে। ভাই বাট একটা জিনিস, সেটা যে জিন নিয়ে যেহেতু কথা চলছে, আপনি আবার বলছিলেন যে একজন ভদ্রলোকের কথা, তার স্পেশালিটি আছে কিছু। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে যাচ্ছিলাম রাসেল ভাই, সবকিছুর আদলে লাস্টে ফিনিশিং কিন্তু জিন দিয়েই হচ্ছে। হুম। সবকিছুর মুভমেন্ট, সব নরমাল মুভমেন্টস গুলা আমাদের পৃথিবীতে যেগুলি হচ্ছে সব কিন্তু জিন দিয়েই হচ্ছে। তো মানুষ আর জিন আসল কথা হচ্ছে যেটা। তো হ্যাঁ, আমার একজন পরিচিত লোক আছেন, আমি চেষ্টা করব তাকে স্টুডিওতে নিয়ে আসার খুব জন্য। ভালো আমি হয়। হয়তো বা 90% শিওর সে আসবে। এবং নেক্সট এবং উইকে আমি মনে হয় আপনি বলছিলেন যে আপনি আসতে যাচ্ছেন নেক্সট নেক্সট উইকে। উইক বা আমি সময় পেলে সময় রাসেল পেলে, ভাই হ্যাঁ। ইনশাল্লাহ আবারও এসে হাজির হব। চেষ্টা করব ওনাকে সাথে নিয়ে আসার জন্য। হয়তো আমি যেটা দেখেছি যে ওনাকে, যে আমরা যেমন বাংলা ইংলিশ পড়তে পারি, এখনকার সবসময় মাদ্রাসার স্টুডেন্টরা দেখা যায় যে আহ, বাংলা ইংলিশ পড়তে পারে খুব সুন্দর করে, কিন্তু এই লোকটার ক্ষেত্রে আমি দেখলাম মাদ্রাসা টাইপের কোনো ধরনের নলেজ নেই, কিন্তু সে খুবই সুন্দর আরবি লিখতে পারে এবং খুব সুন্দর এবং করে কোথাও কোরআন শরীফ শেখেন পড়তে নাই, পারে। কোথাও না, শেখেন নাই। কোথাও শেখেনি সে। কোরআন শরীফ তার মুখস্থ পড়া। এবং আমি যেটা দেখেছি যে আমার সামনে সে জিন সামন করে নিজের মধ্যে নিয়ে এসেছিল। এখন আপনার মধ্যে যদি জিন আসুক আর না আসুক এটা বোঝাটা খুব কষ্ট, কারণ এগুলির ভেতরে অনেক হ্যাঁ, অনেক। ভন্ডামিও আছে। তো আমি দেখলাম যেটা, যে আমি এতদিনের যেটা এক্সপিরিয়েন্স আছে, অনেক ইনভেস্টিগেট করেছি, আপনি জানেন রাসেল ভাই। তো উনি যেটা নিয়ে এসেছিলেন আমার কাছে সেটা রিয়েলি মনে আছে। এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত যে সব মুভমেন্ট হয়েছে, আমি মোটামুটি শিওর যে উনি কনভিন্স হবে এখানে আসার জন্য। হয়তো একটু ক্রিপি লাগতে পারে, কিন্তু আশা করি যে আমি যাকে নিয়ে আসবো সে খুবই, মানে আপনারা জেনে খুশি হবেন যে সে আসতে ইন্টারেস্টেড আসলে। ওকে। আর একটা দারুণ ঘটনাও ছিল আলিফের সাথে, সেটা আজকে শোনা হলো না, কিন্তু নেক্সট যেদিন হোক, সেটা নেক্সট উইকে হতে পারে বা তার পরের উইকে হতে পারে, যেদিনই উনি সময় পাবেন উনি জানাবেন। এবং সেটা আমরা শুনবো। বাবু ভাইয়েরও মাত্র একটা ঘটনা কিন্তু আমরা শুনেছি আজকে। তিনি যে সমস্ত ঘটনা নিয়ে এসেছিলেন তারও কিছু হয় না, কিন্তু একটা জিনিস সত্যি যে বাবু ভাই আজকের যে ঘটনাটা, আমি জানতাম না যে উনি মেডিকেলের ঘটনা নিয়ে আসবেন, বাট ব্যাক টু ব্যাক আমরা যে প্রথমে 3টা মেডিকেলের স্টোরি বলেছি, এটা কিন্তু একদম ডিফারেন্ট ছিল। এবং লাস্টে খুব আকস্মিকভাবে যখন দেখলাম যে আবরার ভাই চলে আসলো, তখন আমার মনে হলো যে হ্যাঁ, এখন সবকিছু একদম মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমরা সেই আগের সময়ে